ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, হ্যালো। আচ্ছা, সবকিছু ঠিকঠাক আছে? নেটওয়ার্ক ইস্যু করতেছে কিনা আবার? এই তো আমি চলে আসছি। এই যে, মনে হচ্ছে নেটওয়ার্কের একটু ইস্যু হচ্ছে না? জানি না, আল্লাহ, মানে টানা ক্লাস চলতেছে তো, মানে বিকাল 3টা 3:30 থেকে এখন পর্যন্ত সব মানে বোর্ডের সামনেই বলতে গেলে। নেটওয়ার্কটা ঠিক থাকলে হলো। ওকে, একটু বন্ধু বান্ধব যারা আছে মেনশন করে দাও। দেখো, এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ, বুঝছো? এই চ্যাপ্টারটা মানে গুরুত্বের অন্য লেভেলে আর কি, যেটাকে বলতেছি অতিরিক্ত লেভেলে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার হচ্ছে আমাদের এটা, এবং সব ভার্সিটির জন্যই এটা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো মনোযোগ দিবা, আশা করি এটা প্রবলেম হবে না ইনশাল্লাহ। ওকে, একটা মিনিট সময় দাও, আমরা শুরু করতেছি। দেখো, ঠিক আছে, আমরা শুরু করি। একটু সবাইকে মেনশন করে দাও, সবাই চলে আসুক। এবং গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, তুমি খুব অল্প টাইমের মধ্যে, আমি 2 ঘন্টা সময় নিব। কয়টা বাজে? 9:30 না? 11:30টার মধ্যে ইনশাল্লাহ আমরা শেষ করবো। এবং আজকে এই ক্লাসটা করার পর তুমি বুঝতে পারবা যে এইরকম একটা চ্যাপ্টারকে আমরা কতটা সহজভাবে পড়তে পারি, এবং তোমার অ্যাডমিশনের জন্য আমি যতটুকু পড়াবো এতটুকুই তোমার এনাফ। এগ্রির জন্য বলো বা যেটার জন্য বলো না কেন। আচ্ছা, হ্যাঁ, সঠিক সময় ক্লাসে আসছো, তাকো সবাই সঠিক সময় চলে আসছো, আলহামদুলিল্লাহ। আমি একটু বেঠিক সময় আসছি, একটু লেট হয়ে গেছে। এটাতে অলমোস্ট 119টা স্লাইড আছে, বুঝছো? তো এতগুলা স্লাইড টাইপ করতে 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 মানে বিশাল একটা সময় লেগে গেছে, বুঝছো? এই জন্য হচ্ছে একটু লেট হয়ে গেল আর কি। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমরা পড়ি, বুঝছো? আমরা পড়ি। আজকে মানে গলা শুকায় যাচ্ছে আসলে ক্লাস নিতে নিতে। আর কতক্ষণ যে আসলে এটার পরে আবার হচ্ছে কালকে কর্মমুখী রসায়নের লেকচার। ওইটার আবার স্লাইড গুছায়া পাঠাইতে হবে। পাঠানোর পরে হচ্ছে টাইপ করবে। তা আমার তো পাঠানো লাগবে, তাই না? না পাঠিয়ে তো আসলে আমি করতে পারবো না। ওকে, ঠিক আছে। দেখো, পরিমাণগত রসায়ন, ইংলিশে বলা হয় কি, কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রি। মজার একটা চ্যাপ্টার। অনেক ম্যাথ পাবা, অনেক শর্টকাটস পাবা, খুব ইজি লাগবে ইনশাল্লাহ। ওকে, দেখো, তো ফার্স্টে চলি হচ্ছে আমরা এইটা চ্যাপ্টারে আমরা আসলে কি কি পড়বো। আমি খুবই অল্পের মধ্যে তোমাদেরকে এখানে আমি গুছিয়ে নিয়ে আসছি, অল্পের মধ্যে। দেখো, ফার্স্ট ইয়ার শো। ওকে, ফার্স্ট ইয়ার শো হচ্ছে, দেখো এখানে আমাদের প্রথম যে টাইপটা পড়বো, টাইপ 1, সেটা হচ্ছে কি, আমরা তুল্য সংখ্যা পড়বো, তুল্য ভর পড়বো, অম্লত্ব পড়বো, ক্ষারকত্ব পড়বো। তো এই তুল্য সংখ্যা, তুল্য ভর, অম্লত্ব, ক্ষারকত্ব, এগুলো আসলে ডিরেক্টলি কোশ্চেন আসে না। এগুলো তোমার লাগবে কিসের জন্য জানো? তুমি টাইট্রেশনের ম্যাথ গুলো যখন করবা তখন তোমার এই পার্টটা লাগবে। নর্মালিটির ম্যাথ যখন করবা তখন এটা লাগবে। সমীকরণিক গণনা যখন করবা তখন তোমার এই পার্টটা লাগবে।
তো এটা আসলে আলাদা করে তোমার এককভাবে প্রশ্ন এখান থেকে আসে না। মোল সংক্রান্ত খুবই ইম্পর্টেন্ট, এটা ভেরি 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 ইম্পর্টেন্ট একটা টাইপ। আমার একটা ডায়াগ্রাম আছে, আমি ডায়াগ্রামটা জাস্ট দেখাবো তোমাকে, এই ডায়াগ্রামটা দেখলে তোমার এটা কমপ্লিট। তারপর আসে কি ঘনমাত্রা রূপান্তর, 100% কোশ্চেন কমন, 100% কোশ্চেন কমন। তো এই ঘনমাত্রা রূপান্তর আমরা কি পাই? মোলারিটি আছে, মোলারিটি আছে, তারপর নরমালিটি আছে, পিপিএম, পিপিবি, শতকরা, প্যাথোলজিক্যাল রূপান্তর, খুব ইম্পর্টেন্ট টাইপ। ওকে, এরপর আসো টাইট্রেশন এবং হচ্ছে কি তোমার নির্দেশক। সো টাইট্রেশনটা আমাদের লাগে হচ্ছে কি একটা জানা দ্রবণের ঘনমাত্রার সাহায্যে অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের জন্য, এবং নির্দেশকটা কি করবে? নির্দেশকটা আমাকে নির্দেশ করবে, বলতে গেলে কি আমার এখানে ইন্ডিকেট করবে যে এটা কি আসলে দ্রবণটা অম্লীয় নাকি ক্ষারীয় নাকি প্রশম, এই জিনিসটা নির্দেশকের মাধ্যমে আমরা পাবো। তারপর লাস্টের দিকে হচ্ছে আমাদের এখানে জারণ বিজারণ আছে। এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটা। এখন আমরা যদি দেখি যে এই চ্যাপ্টার থেকে প্রিভিয়াস ইয়ার্স গুলোতে আসলে কোয়েশ্চেন কয়টা আসছে, তো সাধারণত এই চ্যাপ্টার থেকে তুমি যদি দেখো 24-25 আসছে 3টা কোয়েশ্চেন, 2024-25 3টা কোয়েশ্চেন, 23-24 আসছে তোমার কয়টা কোয়েশ্চেন জানো? 23-24 আসছে 23-24 মতো কোয়েশ্চেন আসে না, তাই না? 23-24 একটা আসছে, 22-23 আসে নাই, একটা আসছে। 22-23 0, 21-22 সম্ভবত কয়টা কোয়েশ্চেন দেখি তো আমি একটু, আমি অ্যানালিসিসটা রাখতে পারি না টাইপ করে, একটা দুইটা তিনটা, 21-22 3টা কোয়েশ্চেন, 20-21 2টা কোয়েশ্চেন, এবং 19-20 আসছে তোমার 3টা কোয়েশ্চেন। তাহলে দেখো 19-20 4টা, 21-22 3টা, 20-21 2টা, এবং 19-20 হচ্ছে কয়টা? 4টা কোয়েশ্চেন আসছে। তো আমরা বলতে পারি যে এটা একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, ঠিক আছে? তো আমরা এই জিনিসগুলো পড়বো, আমাকে জাস্ট অল্প একটু সময় দিবা, আমি অল্প সময়ের মধ্যে তোমাকে এটা বুঝাই দেব। বুঝাইতে পারছি? এটা পড়াইতে গেলে নর্মালি 3টা-4টা লেকচারও পর্যন্ত লাগে, বাট আমি তোমাকে একটা লেকচারে 2 ঘন্টায় দেখো, তুমি জাস্ট দেখবা আমি কিভাবে তোমাকে গুছাই দিই, জাস্ট ভরসা করো, ইনশাল্লাহ। ইনশাল্লাহ সবাই আছো তো? বলো ইনশাল্লাহ। হ্যাঁ, সবাই ইনশাল্লাহ বলো যে আমরা 2 ঘন্টায় আমরা ইনশাল্লাহ এটাকে শেষ করে ফেলবো। আমি যদি ক্লাসে দাঁড়ায় কথা বলতে পারি সেই 3:30টা থেকে শুরু করে আমি যদি কথা বলতে পারি, তুমিও পারবা, পারবা না? একদম পারবা ইনশাল্লাহ। চলো ফার্স্টে চলো আমরা প্রথম টাইপে চলে যাচ্ছি, কি তুল্য সংখ্যা, তুল্য ভর, অম্লত্ব, ক্ষারকত্ব। আমরা এখানে চলে যাই, আমরা এটা একটু গিয়ে দেখি যে আসলে এটাতে কি আছে। চলো, আমাদের নোটে একটু প্রবলেম হয়ে গেছে, এই জন্য হচ্ছে কি আমার অ্যাডোবি অ্যাক্রোবেট যেটা আছে ওইটাতে আমার ফাইলটি করা আছে, স্ক্রিনশট নেওয়া লাগতেছে। ওকে, সো দেখো আমরা প্রথমত হচ্ছে কি তুল্য সংখ্যা নির্ণয় করব। তুল্য সংখ্যাকে প্রকাশ করা হয় কি দিয়ে? ই দিয়ে প্রকাশ করা হচ্ছে। কি দিয়ে প্রকাশ করা হচ্ছে? ই দিয়ে প্রকাশ করা হচ্ছে। এখন একটু খেয়াল করো, আমরা যদি দেখি যে এখানে প্রথমে আসো কি অ্যাসিডের তুল্য সংখ্যা আমরা দেখব। চলো প্রথম অংশ অ্যাসিডের তুল্য সংখ্যা যদি আমরা দেখি, তাহলে আমরা কি কি পাচ্ছি যে অ্যাসিডের তুল্য সংখ্যা কিভাবে নির্ণয় করবা? জাস্ট একটা জিনিস মনে রাখবা যে অ্যাসিডে বিদ্যমান হাইড্রোজেন সংখ্যা। কি মনে রাখবা? অ্যাসিডে বিদ্যমান হাইড্রোজেন সংখ্যা, এটা হচ্ছে কি অ্যাসিডের তুল্য সংখ্যা, আর কিছু লাগবে না। চলো আমরা একটা एग्जांपल দিয়ে নেই, যেমন আমরা যদি বলি কি HCl হাইড্রোক্লোরিক অ্যাসিডে হাইড্রোজেন কয়টা? একটা, তুল্য সংখ্যা হবে 1। সালফিউরিক অ্যাসিডে কয়টা আছে? তোমার 2টা হাইড্রোজেন আছে, তুল্য সংখ্যা হবে কত? 2। আমি একটু দেখি টাইপের মধ্যে এটা রাখছে কিনা एग्जांपल গুলো, সরি एग्जांपल গুলো রাখে নাই। আচ্ছা যাই হোক, एग्जांपल রাখে নাই, কোনো সমস্যা নেই। তাহলে দেখো এই জিনিসগুলো হচ্ছে তুল্য সংখ্যা। তাহলে তুমি যে কোনো অ্যাসিডের ক্ষেত্রে, যেমন ধরো আমি যদি বলি কি নাইট্রিক অ্যাসিড, তাহলে নাইট্রিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত হবে? তোমার এখানে কত হবে? হাইড্রোজেন একটা না, 1 হবে। তবে এখানে হচ্ছে যেমন ধরো আমি যদি বলি ব্যতিক্রমের ক্ষেত্রে ফসফরাসের অ্যাসিডগুলো একটু ব্যতিক্রম আছে, ফসফরাসের অ্যাসিডগুলো ব্যতিক্রম। যেমন ধরো আমরা যদি বলি কি H3PO3, আবার H3PO4 যেটা আছে ফসফরিক অ্যাসিড, এইটার তুল্য সংখ্যা আবার হাইড্রোজেন সংখ্যা 3টা না, তুল্য সংখ্যা হচ্ছে কি 3। এখন ব্যতিক্রমটা কোথায়? দেখো এখানে, এখানে ব্যতিক্রমটা আছে, ঠিক আছে? H3PO3, এখানে মনে রাখবো যে কয়টা অক্সিজেন আছে তার থেকে 1 কম, তাহলে H3PO3 অক্সিজেন 3টা, আমরা কি করব? 1 কম দিব, তাহলে কয়টা আছে? তুল্য সংখ্যা 2। H3PO2 অক্সিজেন কয়টা? 2টা, তাহলে তুল্য সংখ্যা কত হবে? 1 হবে। তাহলে আমরা বুঝছি অ্যাসিডে বিদ্যমান হাইড্রোজেন সংখ্যা, সবাই মাথায় ঢুকায় নাও। তাহলে ক্ষারের তুল্য সংখ্যা কি হবে? খুবই সিম্পল। তাহলে ক্ষারের তুল্য সংখ্যা হবে কি? তোমার ধরো ক্ষারের তুল্য সংখ্যা হবে কি? ক্ষারের মধ্যে বিদ্যমান OH সংখ্যা, ক্ষারের তুল্য সংখ্যা হবে কি? বিদ্যমান OH সংখ্যা, শেষ, বিদ্যমান OH সংখ্যা। তাহলে আমরা বলতে পারি কি, যেমন আমরা एग्जांपल হিসেবে যেমন বলি কি সোডিয়াম হাইড্রোক্সাইড OH কয়টা আছে? একটা, তুল্য সংখ্যা হবে কি 1। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড OH কয়টা আছে? 2টা, তুল্য সংখ্যা হবে কি 2। আমরা যদি বলি কি তোমার অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড OH কয়টা আছে বলো তো দেখি? OH আছে 3টা, তুল্য সংখ্যা হবে 3।
এখন এখান থেকে ডিরেক্টলি কোশ্চেন আসে, ডিরেক্টলি কোশ্চেনটা কোত্থেকে আসে দেখো, এই যে জায়গাটা থেকে। তুমি মনে রাখবা এইখানে যে ধরো অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3 এরকম যদি পাও 2 3 যদি পাও Al2O3 তাহলে 3 দুগুণে 6, জাস্ট মনে রাখবা 3 দুগুণে 6। এরকম যদি পাও Fe2O3 তাহলে কত, 3 দুগুণে 6, তুল্য সংখ্যা মনে রাখবা। ওকে, এইটুক জাস্ট মনে রাখবা, তাহলে ইনশাআল্লাহ হবে। এইটুক জাস্ট মনে রাখবা, তাহলেই হবে। তাহলে আমাদের গেল। এখন আসো ধাতুর তুল্য সংখ্যা কি। সো ধাতুর তুল্য সংখ্যা হচ্ছে কি, জাস্ট ধাতুর যোজনী। জাস্ট মনে রাখবো কি আমরা, ধাতুর যোজনী হচ্ছে কি ধাতুর তুল্য সংখ্যা, আর কিচ্ছু লাগবে না। তো যেমন ধরো আমরা ধাতুর যোজনীর কথা যদি আমরা বলতে যাই, আমরা কিছু এক্সাম্পল দেখি। যেমন আমরা বলতে পারি কি সোডিয়াম, তাহলে সোডিয়ামের তুল্য সংখ্যা কত, 1। সোডিয়ামের যদি 1। ম্যাগনেসিয়ামের তুল্য সংখ্যা কত, আমরা বলতে পারি কি 2। আমরা যদি বলি কি অ্যালুমিনিয়ামের তুল্য সংখ্যা কত, আমরা বলতে পারি 3। আমরা যদি বলি কি জিঙ্কের তুল্য সংখ্যা কত, আমরা বলতে পারি কি 2। বুঝাইতে পারছি? ওকে, তাহলে এই জিনিসগুলো গেল। এখন অধাতুর তুল্য সংখ্যা কি? অধাতুর তুল্য সংখ্যা হচ্ছে কি, অধাতুর যোজনী ইনটু অণুতে বিদ্যমান পরমাণু সংখ্যা। আমি যা সূত্রটা তোমাদের লিখে দিচ্ছি। তাহলে আমরা অধাতুর তুল্য সংখ্যা হচ্ছে কি, মনে রাখবো যে অধাতুর যোজনী ইনটু অণুতে বিদ্যমান পরমাণু সংখ্যা। অণুতে বিদ্যমান পরমাণু, এটা হচ্ছে কি অধাতুর তুল্য সংখ্যা। তাহলে এক্সাম্পল দেন ভাই। তো এক্সাম্পল চল আমি দিচ্ছি। যেমন আমি যদি বলি যে হাইড্রোজেনের তুল্য সংখ্যা কত, তাহলে কত হবে, হাইড্রোজেনের যোজনী কত, 1। এই হাইড্রোজেনের অণুতে পরমাণু কয়টা আছে, 2টা, তাহলে তুল্য সংখ্যা কত, 2। আমি যদি বলি হচ্ছে কি অক্সিজেনের তুল্য সংখ্যা কত, বলো, অক্সিজেনের যোজনী কত, 2। অণুতে পরমাণু কয়টা আছে, 2টা, তাহলে আমরা কি বলতে পারতেছি এখানে, তুল্য সংখ্যা হচ্ছে 4। শেষ। ওকে, গুড, ভেরি গুড। আচ্ছা, এই লামিয়া ওরা একটু ব্লক করো তো, নাইম এইচজেড অ্যাডমিন যে আছে একটু ব্লক করো এগুলোকে। তাহলে লবণের তুল্য সংখ্যা আসো। লবণ কি, দেখো লবণ মূলত হচ্ছে কি এটা আয়নিক যৌগ, এখানে ইলেকট্রনের আদান প্রদান হবে। তো যে কয়টা ইলেকট্রন আদান প্রদান হয় সেটা হচ্ছে কি লবণের তুল্য সংখ্যা। যে কয়টি ইলেকট্রন আদান প্রদান হচ্ছে, যে কয়টি ইলেকট্রনের আদান প্রদান হয় সেটা হচ্ছে কি সাধারণত লবণের তুল্য সংখ্যা। দেখো আমরা কিভাবে মনে রাখতে পারি, যেমন আমাকে যদি বলা হয় যে ভাই সোডিয়াম ক্লোরাইডের তুল্য সংখ্যা কত, 1 হবে। দুইটা ইম্পর্টেন্ট তুল্য সংখ্যা লিখে রাখি আমাদের নিয়মের বাইরে দুইটি, যেমন হচ্ছে কি পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMN4 এটা তুল্য সংখ্যা 5, আর পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 এটা তুল্য সংখ্যা 6। এই দুইটা মনে রাখবা, তাহলে আমাদের তুল্য সংখ্যা ডান, তুল্য সংখ্যা শেষ। কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জাস্ট কোয়েশ্চেন করবা। অনেকেই ক্লাসে আইসা দেখে ডিস্টার্ব করে, কিছু মানে খুবই স্টুপিড লেভেলের মানুষজন। বাংলাদেশের এই অবস্থা কেন জানো, বাংলাদেশ আজকে মানে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যদি বলি এটাও মানে বেশি হবে। বাংলাদেশের এই অবস্থা কেন জানো, মানে মানুষ শিক্ষা জিনিসটার আসলে মূল্য করতে পারে না, এটা হচ্ছে বাংলাদেশের এই অবস্থা। মানে তুই ভাই কমেন্ট করবি সব ফাউল মার্কা কমেন্ট, তুই এখানে কেন কমেন্ট করবি? তোর কত কন্টেন্ট আছে, কত মানে কাপল ব্লগার আছে, কত টিকটকার আছে, ওদের নিচে যায় কমেন্ট করে যায় ফাউল কমেন্ট। তুই কেন এখানে এসে কমেন্ট করবি এগুলা? এখানে একটা ভালো জিনিস ভাই পড়াচ্ছে একটা জিনিসকে, শিক্ষার উপরে কিছু আছে বলো, শিক্ষার উপরে কিছু আছে? হ্যাঁ, ইবাদত বাদ দিলে শিক্ষার উপরে কিছু আছে, মানুষকে শিখাচ্ছি আমি ভাই। তুই কেন এখানে এসে সব স্টুপিড মার্কা কমেন্ট করবি ভাই? এগুলা গিয়ে দেখো, তোমরা তো পড়াশোনা করো, ওগুলা মানে কিছু করে না, মানে নিজের কোনো খায়া কাজ নাই, বাপ মার এখান থেকে ধরো জোর করে কিছু টাকা পয়সা আনে এমবিটা কিনে, এই ডাটা কিনে ধরো এগুলা করে। আর তোমরা তো ধরো যে যারা ক্লাসগুলো করো এগুলা, তোমরা হচ্ছে কি মানে পড়াশোনা করতেছো, তোমাদের মতো কিছু মানুষজন ভালো করবে, এরা ভালো করে কিন্তু এই দেশটাকে জাস্ট মানে তিক্ততার সাথে দেশটা ছেড়ে চলে যায়। এগুলো হচ্ছে মানে এইসব স্টুপিড গুলোর জন্য, এগুলোর জন্য কোথাও শান্তি পাওয়া যায় না, না একটা ক্লাসের মধ্যে শান্তি পাওয়া যায়, না একটা কিচ্ছুতে শান্তি পাওয়া যায়, চলতে ফিরতে শান্তি পাওয়া যায় না। না এইগুলো হচ্ছে যত সব ফাউল, এগুলো কি বলবো আসলে। আচ্ছা, লবণে যেটা বলতেছিলাম, দেখো যে কয়টি ইলেকট্রন আদান প্রদান হবে, যেমন সোডিয়াম ক্লোরাইড, ভাই সোডিয়াম ক্লোরাইড যখন লবণটা গঠিত হচ্ছে তখন এখানে কয়টি ইলেকট্রন আদান প্রদান হচ্ছে, জাস্ট 2টা ইলেকট্রন আদান প্রদান হচ্ছে, সরি 1টি ইলেকট্রন আদান প্রদান হচ্ছে। সিমিলারলি তুমি দেখো ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ঠিক আছে, তো ম্যাগনেসিয়াম ক্লোরাইড দেখো, ম্যাগনেসিয়াম এবং ক্লোরিনের মধ্যে কয়টি ইলেকট্রন আদান প্রদান হবে, 2টা ইলেকট্রন আদান প্রদান হবে, তার মানে কি এখানে তুল্য সংখ্যা 2। না এখানে যোজনী বলছে, এই যে এই কমেন্টটা কে করছে, এই কমেন্টটা কে করছে, রিয়াজুল ইসলাম। হ্যাঁ ভাই দেখো এখানে
এখানে আমি কিন্তু জারণ মান বলি না, এখানে বলছি কি যোজনী বলছি, এখানে যোজনী বলছি, বুঝছো? জারণ মান হলে মাইনাস হইতো, এখানে যোজনী বলা হয়েছে, ঠিক আছে? এখন ক্লিয়ার? ওকে, তাহলে আমাদের তুল্য সংখ্যা ডান। এখন আমরা তুল্য ভরের দিকে চলে যাবো। তো তোমরা তুল্য সংখ্যা বুঝে গেলে, শোনো, তুল্য সংখ্যা যদি বুঝো তুল্য ভর বুঝবা, তুল্য সংখ্যা যদি বুঝো অম্লত্ব ক্ষারকতা একদম আরো ডাল ভাত, সেম জিনিসই। তাহলে তুল্যবর জিনিসটাকে দেখো, তুল্যবর হচ্ছে সাধারণত মনে রাখবা, যার তুল্যবর নির্ণয় করতে বলবে, এটা ইকুয়াল হচ্ছে কি আণবিক ভরকে জাস্ট তুল্য সংখ্যা দিয়ে ভাগ করবা, জাস্ট কি করবা, আণবিক ভর ডিভাইডেড হচ্ছে কি তুল্য সংখ্যা, শেষ। এটা হচ্ছে কি তুল্য ভর। যদি কখনো কোয়েশ্চেন আসে, যেমন আমরা যদি এখন এক্সাম্পল দিয়ে শুরু করি, এক্সাম্পল যেমন যদি বলি কি সালফিউরিক অ্যাসিডের তুল্য ভর কত, আমি তোমাকে নির্ণয় করতে বললাম, আমি তোমাকে বললাম হচ্ছে কি ধরো সোডিয়াম ক্লোরাইডের তুল্য ভর কত, আমি তোমাকে নির্ণয় করতে বলতে পারি, আমি তোমাকে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের তুল্য ভর নির্ণয় করতে বলতে পারি, তুমি এখন একদম চোখ বন্ধ করে তুমি হচ্ছে কি এগুলো পারবা। তাহলে দেখো সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত, আমরা জানি কি 98 গ্রাম, এইটার তুল্য সংখ্যা কত, হাইড্রোজেন 2টা, তুল্য সংখ্যা 2, মারলাম একটা 2, চলে আসলো 49, তুল্য সংখ্যা শেষ। সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আসো, সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর কত, সোডিয়াম হচ্ছে কি 23, ক্লোরিনের হচ্ছে কি 35.5, আণবিক ভর হয়ে গেল কত 58.5। সোডিয়াম ক্লোরাইডের তুল্য সংখ্যা কত, সোডিয়াম ক্লোরাইড যেহেতু একটা লবণ, তার মানে কি এই লবণের মধ্যে কি হবে, একটা ইলেকট্রন আদান প্রদান করবে, তুল্য সংখ্যা 1, সুতরাং আমার এখানে তুল্য ভর কত 58.5। তুমি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ক্ষেত্রে আসো, এটা ভর হচ্ছে কি 158, তুমি এমনি নির্ণয় করতে পারবা। তাহলে ধরো ভর হচ্ছে কি 158, আর পটাশিয়াম পারম্যাঙ্গানেটের তুল্য সংখ্যা কত বললাম, 5 বললাম, তোমাকে আমি ইর তুল্য সংখ্যা কত বললাম, পটাশিয়াম ডাইক্রোমেট 6 বললাম, তাহলে এটাকে তুমি 5 দিয়ে ভাগ করো, 5 দিয়ে ভাগ করলে কত আসবে দেখো তো, আমরা এখানে পাবো কত 30 আর 31 পয়েন্ট সামথিং, মানে কি 31.5 পাচ্ছি। তাহলে তুল্য ভর ক্লিয়ার? বলো, তুল্য ভর নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? না থাকলে আমরা হচ্ছে কি অম্লত্ব ক্ষারকত্বতে চলে যাব। ওকে, তাহলে আশা করি তোমাদের এটা ক্লিয়ার, খুবই ইজি, খুবই ইজি, এগুলা খুবই ইজি, একদম মজার ছলে শিখবা সব। দেখো, ও তুল্য ভর, আচ্ছা তুল্য ভর, এটা এই স্লাইডটা মাইনাস করি, এগুলো আসলো না কেন? ওকে, চলো অম্লত্ব ক্ষারকত্ব আমরা নির্ণয় করি। দেখো এখন অম্লত্ব এবং ক্ষারকত্বের ক্ষেত্রে একটু খেয়াল করো, অম্লত্ব এবং ক্ষারকত্ব জিনিসটা কি, তুমি অম্লত্ব বুঝলে ক্ষারকত্ব এমনিতেই তুমি অটোমেটিক্যালি বুঝবা। আচ্ছা একটা মিনিট, আমি জাস্ট দেখি আমার স্লাইডে কি কোনো প্রকার প্রবলেম হয়েছে কিনা, কারণ এখানে কিছু কোয়েশ্চেন ছিল, কোয়েশ্চেন গুলো কেন আসতেছে না। স্লাইড নাম্বারটা কত এটা? কোয়েশ্চেন গুলো আসতেছে না কেন? একটা মিনিট, হ্যাঁ একটা মিনিট সময় দেবা, কোয়েশ্চেন গুলো কেন যেন আসতেছে না, জাস্ট এ মিনিট। কোয়েশ্চেন না আসার তো কোনো রিজন দেখি না, চলো না, অনেকগুলা কোয়েশ্চেন ছিল বুঝছো, লোড হচ্ছে না কেন এগুলো। মুশকিল তো। এই যে আসছে, এখন আসছে। আচ্ছা একটু এইভাবে পড়ে, হ্যাঁ। এখন আসো অম্লত্ব এবং ক্ষারকত্বের ক্ষেত্রে, দেখো তো অম্লত্ব জিনিসটা কি দেখো, এখন একটু ফোকাস করো, ঠিক আছে? অম্লত্ব জিনিসটা হচ্ছে কি একটা, প্রথমে আমরা অম্লত্ব যাবো, অম্লত্ব এবং ক্ষারকত্ব। তো অম্লত্ব জিনিসটা কার ক্ষমতা, ক্ষারকের ক্ষমতা, এটা একটু মাথায় রাখবা। তো ভাইয়া অম্লত্ব জিনিসটা হচ্ছে কি ক্ষারকের ক্ষমতা, তাহলে ক্ষারকের কি ক্ষমতা মনে রাখবা, কোন একটা ক্ষারক যত মূল মনোপ্রোটিক অ্যাসিডকে প্রশমিত করতে পারে। তাহলে কি মনে রাখবো আমরা, কোন ক্ষারক যত মূল মনোপ্রোটিক অ্যাসিডকে প্রশমিত করতে পারে, এটা মানে কি যে কোনো একটা ক্ষারক, কোন ক্ষারক যত মূল মনোপ্রোটিক অ্যাসিডকে প্রশমিত করে, মনোপ্রোটিক অ্যাসিডকে প্রশমিত করে, সেটা হচ্ছে কি তার অম্লত্ব। বুঝাইতে পারছি? এখন মনোপ্রোটিক অ্যাসিড বলতে কি, যে অ্যাসিডে একটা মাত্র হাইড্রোজেন থাকে, যেমন আমরা মনোপ্রোটিক অ্যাসিড বলতে বুঝতে পারি কাকে, হাইড্রোক্লোরিক অ্যাসিডকে বলি, আমরা বলতে পারি কি নাইট্রিক অ্যাসিড, এগুলো হচ্ছে কি মনোপ্রোটিক অ্যাসিড। তাহলে আমরা একটা দেখো, কোন ক্ষারক যত মূল মনোপ্রোটিক অ্যাসিডকে প্রশমিত করে, সেটা হচ্ছে কি তার, বলতে পারি কি ওই ক্ষারকের অম্লত্ব, ক্ষারকের ক্ষেত্রে অম্লত্ব হচ্ছে। এখন আমরা এটা বিক্রিয়া দিয়ে বুঝতে পারি, যেমন ধরো আমরা যে কোনো একটা ক্ষারক নিতে পারি, সাপোজ হচ্ছে আমরা যদি বলি এখানে কি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড নিলাম,
ধরো নিলাম, নিয়ে আমি এটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করাইলাম। বিক্রিয়া করার পর কি আসবে? ম্যাগনেসিয়াম ক্লোরাইড আসবে, প্লাস আসবে কি আমার এখানে বলো তো দেখি, H2O আসবে। এখন যদি আমরা এখানে হিসাবটা করি, দেখো H2O, বুঝাইতে পারছে? H2O আসবে, তাহলে হাইড্রোজেন কয়টা? দুইটা, এখানে জাস্ট 2 দিয়ে দিলাম, আমাদের বিক্রিয়া সম্মত হয়ে গেল। এখন একটু খেয়াল করে দেখো, এই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড যে ক্ষারকটা ছিল, এটা কত মোল মনোপ্রোটিক অ্যাসিডকে প্রশমিত করছে? 2 মোল মনোপ্রোটিক অ্যাসিডকে প্রশমিত করছে। তার মানে এটার অম্লত্ব কত হচ্ছে? 2 হচ্ছে। তা আমাদের এত বিক্রিয়া করার টাইম নেই ভাই, আমরা যেটা ডিরেক্টলি করবো, যে শর্টকাট হচ্ছে কি, ক্ষারকে বিদ্যমান হাইড্রোক্সাইড সংখ্যা, এটা হচ্ছে শর্টকাট। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষারকত্ব অম্লত্ব কত হবে? কয়টা হাইড্রোক্সাইড আছে? একটা, তাহলে এটা কত হবে? 1। এখানে দেখো হাইড্রোক্সাইড কয়টা আছে? দুইটা। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের 2 হবে, এই যে আমরা 2 যেটা বিক্রিয়া করে নির্ণয় করছি। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে কয়টা হবে? যেহেতু হাইড্রোক্সাইড দুইটা, তার মানে এখানে অম্লত্ব হবে কত? 2। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, যেহেতু হাইড্রোক্সাইড তিনটা, তার মানে এখানে অম্লত্ব হবে কত? তোমার 3 হবে। সেম জিনিস দেখো এগুলার ক্ষেত্রে। তো এগুলার ক্ষেত্রে যদিও আমি আগের বার হচ্ছে কি করছিলাম, তোমার ধরো আমরা যখন নির্ণয় করছিলাম, ধরো তুল্য সংখ্যা নির্ণয় করছিলাম, সেম জিনিস ছিল। অ্যালুমিনিয়াম অক্সাইডের তুল্য সংখ্যা 6, তোমার অম্লত্ব 6। আয়রন অক্সাইডের ক্ষেত্রেও 6, ক্যালসিয়াম অক্সাইডের 2। ঠিক আছে, হয়ে গেল। ক্যালসিয়াম অক্সাইডে যদিও অক্সিজেন একটা, বাট এখানে 2 হবে। বুঝাইতে পারছি? কারণ ক্যালসিয়ামের যোজনী হচ্ছে কত? 2, ওই দিক থেকে। সো তোমরা একটু মনে রাখবা, বিশেষ করে এই দুইটা এককভাবে আসলে এই দুইটা আসতে পারে। সো এই হচ্ছে কি আমাদের অম্লত্ব। এখন আসো, তাহলে ক্ষারকত্ব জিনিসটা কি? সো ওইটা তোমরা ইজিলি বুঝতে পারবা যে ভাই ক্ষারকত্ব জিনিসটা কি। দেখো, তো ক্ষারকত্ব হচ্ছে সাধারণত দেখো অম্লের ক্ষমতা। তাহলে ক্ষারকত্ব কার ক্ষমতা? অম্লের ক্ষমতা। তাহলে এইটার ক্ষেত্রে সংখ্যাটা কি হবে? কোন একটা অম্ল যত মোল মনোপ্রোটিক ক্ষারককে প্রশমিত করতে পারে। তাহলে কোন অম্ল অবা অ্যাসিড, কোন অ্যাসিড যত মোল মনোপ্রোটিক ক্ষারককে প্রশমিত করে, ক্ষারককে প্রশমিত করে, সেটা হচ্ছে কি তার তোমার ক্ষারকত্ব। তাহলে মনোপ্রোটিক ক্ষারক বলতে আমরা কাদেরকে বোঝাচ্ছি? আমরা যেরকম মনোপ্রোটিক অ্যাসিড বলতে বলছিলাম কি একটা হাইড্রোজেন থাকবে, তাহলে মনোপ্রোটিক ক্ষারক কি হবে? একটা মাত্র হাইড্রোক্সাইড থাকবে। দেখো, তাহলে আমরা মনোপ্রোটিক ক্ষারক বলতে কাকে চিনতেছি? সোডিয়াম হাইড্রোক্সাইড। বুঝাইতে পারছি? চলো একটা বিক্রিয়া আমরা একটু দেখে ফেলি। ধরো আমরা যদি বলি কি এখানে সালফিউরিক অ্যাসিড, আমি সোডিয়াম হাইড্রোক্সাইড বা একটা মনোপ্রোটিক ক্ষারকের সাথে বিক্রিয়া করলাম, তাহলে কি আসবে এখানে? সোডিয়াম সালফেট Na2SO4 প্লাস H2O হবে। আচ্ছা, এখন দেখো এখানে H2O, সোডিয়াম সালফেট, সোডিয়াম কয়টা? দুইটা, এই যে এখানে 2 আসবে। তাহলে দেখো এই যে সালফিউরিক অ্যাসিডটা ছিল, এইটা প্রশমিত করছে কাকে? সোডিয়াম হাইড্রোক্সাইড একটা মনোপ্রোটিক ক্ষারক। কয় মোলকে প্রশমিত করছে? 2 মোলকে প্রশমিত করছে। তার মানে আমরা বলতে পারি কি এইটার ক্ষারকত্ব কত হবে? 2 হবে। বুঝছো? আমরা তো এত কিছু পড়ার টাইম নেই, আমরা কি মনে রাখবো? জাস্ট এটা মনে রাখবো যে এসিডে বিদ্যমান হাইড্রোজেন সংখ্যা, এসিডে বিদ্যমান হাইড্রোজেন সংখ্যা। তাহলে দেখো HCl কত হবে? একটা। সালফিউরিক অ্যাসিড দুইটা হাইড্রোজেন, তাহলে 2। নাইট্রিক অ্যাসিড একটা হাইড্রোজেন, তাহলে 1। ফসফরিক অ্যাসিড তিনটা হাইড্রোজেন, তাহলে 3 হবে। তবে ব্যতিক্রম কি বলছিলাম? এই যে ফসফরাসের অ্যাসিডগুলোর ক্ষেত্রে ব্যতিক্রম ছিল। কি ব্যতিক্রমটা ছিল একটু খেয়াল করে দেখো, এখানে H3PO3 এটার ক্ষেত্রে কত হবে? যেহেতু আমরা এই H3PO4 পর্যন্ত ঠিক আছে, বাট H3PO3 যে কটা অক্সিজেন তার থেকে 1 কম, তাহলে কত? 2। এখানে কত হবে? 2 - 1 1, এখানে কত হবে? 2 হবে। শেষ। বুঝাইতে পারছি? বুঝছো সবাই? ওকে, তাহলে কোনো কোয়েশ্চেন আছে একটু বলবা। শেষ আমাদের অম্লত্ব ক্ষারকত্ব শেষ। চলো আমরা নেক্সট টাইপে চলে যাচ্ছি এখন। আচ্ছা, এখানে কিছু কোয়েশ্চেন আছে, যেমন ধরো আমরা একটু দেখি এগ্রিতে কি পরিমাণ কোয়েশ্চেন আসছে। দেখো H3PO3 এই অম্লের ক্ষারকত্ব কত? এটার ক্ষারকত্ব কত বলছে? এটা বাউতে 15-16 সেশন আসছে। তাহলে এটার ক্ষারকত্ব কত হবে? দেখো H3PO3 আমরা বলছিলাম কি ফসফরাসের যে অ্যাসিড গুলো আছে এটা H3PO4 পর্যন্ত ঠিকঠাক থাকবে, বাট এখানে আসলে কি হবে? অক্সিজেন -1। তাহলে অক্সিজেন কয়টা? তিনটা, -1 কত আসছে? 2। অ্যান্সার কত হবে? 2 হবে। সলিউশন ঠিক আছে? সলিউশন ঠিক আছে? ওকে, এটা বাউতে 15-16তে আসছে, ডিরেক্ট কোশ্চেন কিন্তু আসে বাউতে আসছে, দেখছো?
ওকে, এখন আসো কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে ক্ষারকত্ব কত? কার্বন ডাই অক্সাইডের শিট, আজকে প্রবলেম হচ্ছে কেন? দেখো এটার ক্ষেত্রে কি হবে যে কার্বন ডাই অক্সাইডের ক্ষারকত্ব কত? বাউতের 2000 এবং এক সেশন আসছে, আমরা অলরেডি দেখে আসছি কি কার্বন ডাই অক্সাইডের ক্ষারকত্ব 2 হচ্ছে। ঠিক আছে, ওকে, এটাও তোমরা পারলা। তারপর চলো দেখি আমাদের, দেখো সবই কমন আসবে ইনশাল্লাহ। সালফার ডাই অক্সাইডের ক্ষেত্রে কত হবে তাহলে বলো? সালফার ডাই অক্সাইডের ক্ষারকত্ব কত হবে? তাহলে এখানে অক্সিজেন কয়টা? 2টা আছে, তাহলে সালফার ডাই অক্সাইডের ক্ষারকত্ব কত হবে? অক্সিজেন, দেখো কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে অক্সিজেন ছিল কয়টা? 2টা। এখানে এটা দেখবা, জাস্ট অক্সিজেন সংখ্যাটা দেখবা, তাহলে কয়টা ছিল, মানে অক্সাইডের ক্ষেত্রে আর কি অক্সিজেন সংখ্যাটা দেখবা। অক্সাইড বলতে কি, যেগুলো অম্লীয় অক্সাইড থাকবে, অম্লীয় অক্সাইডের ক্ষেত্রে অক্সিজেনের সংখ্যা যে কয়টা আছে এই কয়টা দিয়ে হিসাব করবা। তাহলে এখানে ছিল কি কার্বন ডাই অক্সাইডের 2টা ছিল। সিমিলারলি দেখো সালফার ডাই অক্সাইড অক্সিজেন 2টা, তার মানে কি এখানে 2 হবে, 2। এটা আসছে কোথায়? তোমার শেরে বাংলা 17-18 সেশনে। ঠিক আছে, ওকে, তারপরে চলো দেখি আমরা নেক্সট চলি। নেক্সট এখন আসো ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের তুল্য ভর কত? এটা টিএসটিও মানে পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি 16-17-তে আসছে, মানে এগ্রি আর কি। তো ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের তুল্য ভর কত? আমরা যদি দেখি ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভরটা কত বলো তো দেখি। ক্যালসিয়ামের কত? 20×40 প্লাস অক্সিজেনের কত? অক্সিজেন হচ্ছে কি 16 প্লাস হাইড্রোজেনের 1 ইন্টু 2, তাহলে কত আসতেছে? 40 প্লাস 17×34 ইকুয়াল কত? 64। ঠিক আছে, কত আসছে আমাদের? 64 আসতেছে। ওকে, তখন আমরা কি করব, এটাকে কি করব, তুল্য ভর যখন নির্ণয় করবো, দেখো তুল্য ভর, আমরা যখন তুল্য ভর নির্ণয় করবো তখন আমরা 64 কে জাস্ট ভাগ করবো কি দিয়ে? তোমার এটা তুল্য সংখ্যা দিয়ে। এখন এটা তুল্য সংখ্যা কত? যে কয়টা হাইড্রোজেন আছে সেইটা তুল্য সংখ্যা, ভাগ করলাম, কত আসতেছে? 32। সরি, এখানে কোথায় সমস্যা? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড না, 17×34 আর 40, সরি 74, দুঃখিত, এখানে 74, 74, 74 না, তাহলে 74 কে যদি 2 দিয়ে ভাগ করি আমরা কত আসতেছে? 37, 37 অপশনে 37 আছে, এইটা 37 সি হবে। হ্যাঁ 74, তাহলে কত আসছে আমাদের? 37 আসছে। ওকে, তাহলে বুঝছো এটা 37 কিভাবে আসছে? এটা হচ্ছে এটা পিএসটি তো কোশ্চেন। এগ্রি রিলেটেড সব কোশ্চেন আমি টাইপের মধ্যে আলাদা করে নিয়ে আসছি কিন্তু। তো ইনশাআল্লাহ তোমরা এই ক্লাস করলে তোমাদের আর কিছু করা লাগবে না, সত্য কথা যেটা, এটা হচ্ছে অনেস্ট কথা। তোমরা জাস্ট কোশ্চেন ব্যাংকটা সলভ করবা, প্র্যাকটিস শিটে সলভ করার দরকার নেই, জাস্ট কোশ্চেন ব্যাংক সলভ করবা, যে কোশ্চেন ব্যাংকে থাকুক তোমার কাছে। এখন আসুন একটা আরেকটা ইম্পর্টেন্ট টপিক, যেটা সাধারণত হচ্ছে কি এগ্রিতে আসে, মানে অন্য ভার্সিটিতে তুমি সচরাচর পাবা না, সেটা হচ্ছে কি বাষ্প ঘনত্ব এবং কি স্থূল সংখ্যা। বাষ্প ঘনত্ব নিয়ে আমি ওই দিন পরিবেশ রসায়ন চ্যাপ্টার তোমাদেরকে বলছি যে বাষ্প ঘনত্ব কিভাবে কি করবা। এখন একটু খেয়াল করে দেখো, বাষ্প ঘনত্ব ইকুয়াল হচ্ছে কি, মনে রাখবো কি আমরা আণবিক ভর ডিভাইডেড 2। আমরা কি মনে রাখবো? আণবিক ভর ডিভাইডেড 2। যেমন আমি যদি তোমাকে এক্সাম্পল গুলো দিই, সিম্পলি ধরো আমাদের সামনের পেজ হচ্ছে কি এক্সাম্পল গুলো মনে আছে। এই যে ধরো এইখানে আমাদের কোয়েশ্চেন গুলো একটু দেখি যে তোমার H2O পানির বাষ্প ঘনত্ব কত বলো তো দেখি। পানির বাষ্প ঘনত্ব কত হবে? পানির ভর কত বলো? H2O এর ভর কত? এর ভর হচ্ছে কত? 18 গ্রাম, তাই না? তাহলে আমরা এটার বাষ্প ঘনত্ব কত বলতে পারি? 18/2 কত আসছে? 9। তাহলে বাষ্প ঘনত্ব মানে কি? আণবিক ভরকে আমি কি করব? জাস্ট 2 দিয়ে ভাগ করব, আর কিছু করা লাগবে না। ওকে, আমি যদি বলি তোমাকে যে সালফিউরিক অ্যাসিডের কত হবে, সালফিউরিক অ্যাসিডের বাষ্প ঘনত্ব কত, তাহলে তুমি কি করবা? 98/2 কত আসবে? 49। আমি যদি বলি কি হাইড্রোক্লোরিক অ্যাসিডের বাষ্প ঘনত্ব কত, তুমি কি করবা? তোমার ধরো 36.5 কে কি করবা? জাস্ট 2 দিয়ে ভাগ করবা, তাহলে কত আসতেছে আমাদের? আমাদের এখানে আসবে কত? 18.25। আমি বুঝাইতে পারছি, তাহলে বাষ্প ঘনত্ব আমাদের ক্লিয়ার হয়ে গেছে, অল্পতেই শেষ ইনশাআল্লাহ, তাই না? ওকে, তারপর চলো দেখি আরো কিছু কোশ্চেন আছে। এটা জানি কোন এগ্রিতে আসছিল। এই দেখো হাইড্রোজেন সালফাইডের বাষ্প ঘনত্ব কত, এটা তোমরা নির্ণয় করো, এটা তোমরা করো তো দেখি। তোমরা এটা করো, তোমরা যদি এটা করতে পারো আমি বুঝবো যে তোমরা বাষ্প ঘনত্ব ক্লিয়ার। হাইড্রোজেন সালফাইডের বাষ্প ঘনত্ব কত, এটা ক্লিয়ার করো, একটু ফাস্ট করবা, সবাই একটু করে ফেলো দ্রুত। পারবা এগুলো ইজিলি ইনশাআল্লাহ পারবা, এগুলো তোমরা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তোমরা পারবা না মানে? সামনে অনেকে আমাকে বলো যে ভাই দেন আপনার এই যে গণনার বা হিসাব সংখ্যা যে ঘনমাত্রা যে কোয়েশ্চেন গুলো থাকে না ম্যাথ, তো ওগুলো শর্ট ভিডিও দিন। সত্য কথা বলতে শর্ট ভিডিও করার মতো সময় পাচ্ছি না, বাট তোমরা যারা শর্ট ভিডিও চাচ্ছিলা এইটাই একটা শর্ট ভিডিও হবে।
বুঝছো? মানে একটু পরে দেখবো যখন মোল সংখ্যার হিসাবগুলোতে আসবো না, মানে জাস্ট তাকায় থাকবে, এত সুন্দর করে তুমি হিসাব করতে পারবে এবং এত সুন্দর করে তুমি কোশ্চেন গুলো পারবা, মানে সব পারবা ইনশাল্লাহ, সব পারবা। ওকে, ফাতেমাতুজ জোহরা, হিমিকা আফরিন, নেতা নাকি আরাফাত। ওকে গুড। দেখো হাইড্রোজেন সালফাইডের প্রথমত হচ্ছে আমরা এটা কি করব, আণবিক ভর নির্ণয় করব। আমরা আণবিক ভর, এটা আণবিক ভর কত, হাইড্রোজেন 1 ইন্টু 2 প্লাস সালফার, সালফার কত 16 দোকানে 32, তাহলে কত আসছে 34। সুতরাং আমরা বলতে পারি কি এইটার বাষ্প ঘনত্ব, এইটার বাষ্প ঘনত্ব ইকুয়াল হবে কত 34 ডিভাইডেড 2 ইকুয়াল কত আসছে আমার 17। গুড, যারা 17 বলছো মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, গুড, তাহলে ভালো, শেষ। ওকে, নেক্সট নেক্সট নেক্সট, চলো 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 দেখি হাই সালফিউরিক অ্যাসিড, এটা আমরা অলরেডি করে ফেলছি যে সালফিউরিক অ্যাসিডের বাষ্প ঘনত্ব কত 98 ডিভাইডেড 2 ইকুয়াল কত 49। পরীক্ষায় আসবে এরকম বুলেটের মতো করে জাস্ট অ্যান্সার করে আসবে ইনশাআল্লাহ। ওকে, তারপর চলো দেখি আমাদের মনে হয় আমরা বাষ্প ঘনত্ব, আচ্ছা তো বলছে কোনটির বাষ্প ঘনত্ব 17। আচ্ছা 17 কোনটি বাষ্প ঘনত্ব একটু আগে আমরা দেখে ফেলছি, এটা ধরো সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটিতে আসছে, সরি শেরে বাংলা, এটা শেরে বাংলা আসছে 13-14 সেশনে। তাহলে আমরা জানি কি হাইড্রোজেন সালফাইডের বাষ্প ঘনত্ব এত, পানিটা কত জানি আমরা 9, অক্সিজেনে কত হবে 32 ডিভাইডেড 2 কত হবে 16, তারপর দেখো সালফার ডাইঅক্সাইডে কত হবে, সালফারে কত 16, তাই না, 16 দুগুণে 32 আর অক্সিজেনে কত 16, তাহলে কত আসবে 348। আচ্ছা অক্সিজেনে কত দেখো, সরি অক্সিজেনে দুইটা না, তাহলে অক্সিজেন হচ্ছে তোমার দুইটার জন্য 16 দোকানে 32, আর সালফারের হচ্ছে 32, 32 আর 32 কত 64, 64 না 64 ডিভাইডেড 2 তাহলে কত 32 হয়ে গেল। তাহলে আমরা বের করে ফেললাম হাইড্রোজেন সালফাইড। ওকে, তারপরে চলো। ওকে, এখন আসো স্থূল সংকেতের ক্ষেত্রে, খুবই মজা স্থূল সংকেত জিনিসটা, খুবই মজা আছে। ঠিক আছে, দেখো স্থূল সংকেত খুবই মজা আছে, তোমরা জাস্ট একটু দেখবা ইনশাল্লাহ পারবা এগুলা, স্থূল সংকেত দেখবা আর পারবা। ঠিক আছে, তাহলে আমাদের স্থূল সংকেত নির্ণয় করতে গেলে দেখো আমাদের প্রথম কোশ্চেনটা কি, টিএসপি সারে কি পরিমাণে ফসফরাস থাকে, এই প্রশ্নটা দেখলে তোমরা স্থূল সংকেত পারবে, এটা 12-14-15 সেশন আসছে। এখন কথা হচ্ছে তোমাকে আগে টিএসপি সংখ্যাটা জানতে হবে। তাহলে টিএসপি মানে কি, ক্যালসিয়াম ফসফেট, বুঝছো? টিএসপি সংখ্যাটা একটু দেখো, তোমার টিএসপি সংকেত হচ্ছে সাধারণত ক্যালসিয়াম H2PO4, এটা হচ্ছে টিএসপি। ওকে, এখন চলো আমরা এটার আণবিক ভরটা নির্ণয় করি। এটার আণবিক ভর, তাহলে আণবিক ভর যদি নির্ণয় করি, ক্যালসিয়ামের জন্য কত আমার 40, হাইড্রোজেনের কত 1 ইন্টু 2, ফসফরাসের কত 31, ফসফরাসের আণবিক ভর কত জানো 31, প্লাস অক্সিজেনের কত 16 ইন্টু কত 4 ইন্টু 2, এইটা তাহলে 40, এখানে কত 2 প্লাস 31 প্লাস কত 4-16 64 ইন্টু 2, তাহলে আমরা কত পাচ্ছি 40, 3 আর 2 5, সরি 31 আর 2 33, 33 আর হচ্ছে তোমার কি আমাদের টোটাল কত আসছে আলটিমেটলি জানো তো, আচ্ছা দেখো 64 আর 65 আর 3 কত তোমার 95, 65 আর 3 কত আমার প্যাস লাগবে, 65 আর 30 কত বলো তো 95, আর 3 98, 98 সাথে 2 গুণ করলে কত আসে বলো তো, 98 সাথে 2 গুণ করলে কত আসে, মাথা হলা যাচ্ছে দেখছো, 100 100 কত 96, 196 প্লাস 40 কত আসে তোমার 236, তাহলে আলটিমেটলি আমরা কত পাচ্ছি এখানে আণবিক ভরটা 236 পাচ্ছি। এখন আমার কার্ডটা বলছে, আমাকে বলছে কি এখানে ফসফরাসের কথা, আমাকে এখানে বলছে কি ফসফরাস একটা বের করতে বলছে, 236 সরি 234 আসবে। এখন দেখো সো যেহেতু আমার টিএসপি সারে কি পরিমাণ ফসফরাস থাকে, তাহলে দেখো আমরা যদি দেখি এখানে পার্সেন্ট অফ ফসফরাস ইকুয়াল, প্রথমে আমরা নিচে কি লিখবো আণবিক ভরটা লিখলাম 234। ওকে, এখন আমাকে দেখতে হবে এই 234 এর মধ্যে, দেখো দেখো এই 234 এর মধ্যে আমার আসলে এখানে কতটুকু ফসফরাস আছে, এখানে ফসফরাস কয়টা আছে একটা, আর এখানে কি 2 গুণ করলে 2টা না, তাহলে দেখো ফসফরাসের একটার ভর কত 31, দুইটার ভর কত 62, তাহলে এখানে কত আসছে আমার 62, আর এখানে হবে কি পার্সেন্ট না 100। তাহলে দেখো আমরা যদি এটাকে কাটাকাটি করি তাহলে আমাদের কত আসবে আলটিমেটলি, একটু দেখো আমরা যদি কাটাকাটি করি তাহলে আমাদের এখানে আলটিমেটলি আসবে হচ্ছে ধরো 100 দিয়ে, বা আমরা যদি এটাকে 10 দিয়ে কাটি তাহলে কত আসবে, ধরো 10 দিয়ে কাটলে এখানে 10 আর এখানে আসবে কত আমাদের ধরো 23.4। এখন 23 দিয়ে যদি আমরা এটাকে কাটি তাহলে দেখো 23 দোকানে কত 46, বা আমরা 23 দোকানে 46 ধরলাম,
তারপর দেখো 23 2, মানে 2 এর থেকে বেশি, বাট এখানে আড়াই ধরো, এখানে কত আসবে, এটা দিয়ে এটা কাটলে আড়াই আসবে, তাহলে আমার কত আসতেছে এখানে 25% আসতেছে। আলটিমেটলি আমার পার্সেন্ট কত এখানে 25% আসছে, 25% আসছে, ঠিক আছে। কত আসছে আমার এখানে 25%। ওকে, আসলে মানে হিসাব নিকাশে ভুল হচ্ছে, মানে মাথা এখন আর কাজ করতেছে না। এই ধরো কয় ঘন্টা, প্রায় 6 ঘন্টার উপরে ধরে আমি এই ক্লাস টাস নেওয়ার মধ্যে আছি, প্রেশার আসলে এখন মাথা কাজ করতেছে না। তাহলে আমরা এটা বুঝছি, একটু ঝটপট বলবো তো, একটু বুঝছো কিনা, ঝটপট বলবা একটু বুঝছো কিনা। সব মিলে 234 আসবে এখানে, আলটিমেটলি 234 আসবে, এটা জাস্ট মাথায় রেখো, বাকিটা হিসাব করে নিও। 234, ওকে। তাহলে 25% এটা বুঝছো, এটা যে 25% এটা কি বুঝছো? ওকে, বুঝলে ঠিক আছে। তাহলে এটা কত আসছে, 12 14 15 আসছে। এখন আসো, মিউরেট অফ পটাশে কি পরিমাণ ফসফরাস থাকে, সরি পটাশিয়াম থাকে। তাহলে মিউরেট অফ পটাশের সংকেত কি, এই এটা 12 13 14 আসছে, এটা সংকেত হচ্ছে কি পটাশিয়াম ক্লোরাইড। এখন এই পটাশিয়াম ক্লোরাইডের আণবিক ভরটা আমরা নির্ণয় করি, চলো। এটার আণবিক ভর, আণবিক ভর কত হবে, পটাশিয়ামের জন্য কত আমরা জানি কি 39.1 প্লাস ক্লোরিনের জন্য কত 35.5। তাহলে আমাদের ওভারঅল কত আসতেছে বলো তো, আমাদের ওভারঅল আসতেছে কত, তোমার ওইদিকে আসতেছে তোমার 64.6, তাই না? আমাদের ওভারঅল কত আসতেছে এখানে 64.6 সম্ভবত। ওকে, তাহলে দেখো 30 আর 60 না, 30 আর 30 60, আর 9 আর 5 14, 74। ওকে, 74.6, 74.6 আসতেছে। তাহলে আমাদের কার কথা বলছে, মিউরেট অফ পটাশে কি পরিমাণ পটাশিয়াম থাকতেছে, তাহলে পটাশিয়ামের কত 39.1 ইন্টু কত 100। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে আমাদের কি আছে 40%, 50%, 60%, 70%, অনেকগুলো অপশনই কিন্তু এখানে দেওয়া আছে, তাই না? তো এখন আমরা এক্স্যাক্টলি কোনটাকে নির্ণয় করবো, দেখো। সো তুমি যদি চিন্তা করো যে পটাশিয়ামের কথা বলছে না, পটাশে কি পরিমাণ পটাশিয়াম থাকতেছে 39.1। এখন দেখো, তুমি যদি এই 39 দিয়ে তুমি এটাকে কাটো, তাহলে কত আসবে বলো। তুমি যদি 39 দিয়ে এটাকে কাটো, তাহলে মোটামুটি দেখো কত আসবে, অর্ধেকের আশেপাশে আসতেছে, তাই না? তুমি সিম্পলি চিন্তা করো, 39 দিয়ে যদি তুমি 2 দিয়ে গুণ করো, দেখো তুমি যদি 39 কে 2 দিয়ে গুণ করো, তাহলে কত আসে 78, মানে কাইন্ড অফ 50% আশেপাশে। তাহলে 50% কোথায় আছে, এই যে আশেপাশে 50% হবে আর কি। আমি কি বুঝাইতে পারছি? এইটা তোমার আর ডিটেলসে ক্যালকুলেশন করার দরকার নেই, তুমি এইটুকু বুঝতে পারছো যে এইটা আমার 50% আশেপাশে আসবে। এছাড়াও তুমি যদি ক্যালকুলেশন করতে চাও, তাহলে ধরো আমরা এইভাবে করতে পারি, আমি যদি এখানে চিন্তা করি যে ধরো এইটাকে 10 রাখলাম আর এখানে কত কাটলাম 10 দিয়ে, তাহলে আমার কত আসছে 7.46 বা 7.5। তাহলে তুমি চিন্তা করো 7.5 দিয়ে যদি তুমি এটাকে কাটতে যাও, তাহলে ধরো 7.5 নেই, এখানে কত আছে 8। আমরা জানি কি 5 8 40, 5 বার যাই, তাহলে এখানে তো 8 না 7.5, তার মানে একটু বেশি যাবে। সো দ্যাটস কি আমাদের এটা 50% আশেপাশে হবে, 50% আশেপাশে হবে। শেষ, এটা আমাদের 12 13 14 সেশন আসছে। ওকে, দেখো ইউরিয়াতে শতকরা কত ভাগ নাইট্রোজেন থাকে, এইটা দেখো কোথায় কোথায় আসছে, জাস্ট খেয়াল করো। এটা এটা আসছে তোমার কোথায়, শেরে বাংলাতে 15-16 সেশন, সিবাসু 6-7। যদিও তোমরা এটা নর্মালি মুখস্থ রাখো সবাই, এটা নর্মালি সকলেই মুখস্থ রাখো, সেটা হচ্ছে দেখো 46% এটা সকলেই মুখস্থ রাখো। তারপরে আমি একটু বলে দিই ইউরিয়ার সংকেতটা কি, H2NCONH2। এইটার যদি আণবিক ভরটা নির্ণয় করি, তাহলে দেখো এখানে হাইড্রোজেন কয়টা, 2টা, হাইড্রোজেনের 2, প্লাস নাইট্রোজেনের জন্য কত এখানে 7 দুগুণে 14, প্লাস কার্বনের জন্য কত 12, প্লাস অক্সিজেনের 16, প্লাস নাইট্রোজেনের কত 14, প্লাস হচ্ছে কি 2। তাহলে হিসাব করো 2 আর 14 কত, আচ্ছা 2 আর 14 16, 16 আর 12 28, 28 আর 16 কত 44, 44 45 46, আর 4 কত 50 আর 10 কত 60, তাহলে আলটিমেটলি ভর পেলাম 60। এখন আমাকে বলছে ইউরিয়াতে শতকরা কত ভাগ নাইট্রোজেন আছে, তাহলে নাইট্রোজেনের ভর কত, এখন দেখি পার্সেন্ট অফ নাইট্রোজেন। তাহলে দেখো এখানে আমার আণবিক ভর 60, দুইটা নাইট্রোজেন আছে, দুইটা নাইট্রোজেনের জন্য কত আমার 28, তাই না, ইন্টু হচ্ছে কি 100%। তাহলে দেখো কত আসবে, তুমি চিন্তা করো তো, 50% থেকে কম আসবে, মানে আমরা যদি ওইটাকে করতে যাই, আলটিমেটলি এখানে 40% 46% আসবে আর কি টোটালি। আলটিমেটলি কত আসবে এখানে 46%। এটা একটু এমনিতে মুখস্থ রাখবো, যদিও এখানে সেশন গুলো দেখো, অপশন গুলো এরকম থাকার কারণটা কি, দেখো অপশন গুলা এরকম থাকার কারণটা হচ্ছে কি, এই কোয়েশ্চেনটা আসছিল 15-16 এবং 6-7 সেশনে, যখন ক্যালকুলেটর ইউজ করা ছিল। তো নর্মালি তো আমি জানি তোমরা এটা এমনিতে জানো 46%,
আর দেখো এখন যদি একটা স্টুডেন্ট এটা না জেনে আসলেই ক্যালকুলেটর ছাড়া করতে গেলে এখানে একটু কনফিউজ হয়ে যাবে। তো এখনকার সময়ে যদি এই কোয়েশ্চেনটা দেয় তাহলে অপশনস গুলা একটা 46, একটা 40, একটা 50+, একটা ধরো 70, মানে এই টাইপের অপশন গুলা কিন্তু দিবে। আমি কি বুঝাইতে পারছি? বাট এমনিতেই তোমরা জানো এটা হচ্ছে তোমার কি 46%। ওকে, তারপরে চলো। আচ্ছা, তো আমাদের মোটামুটি বাষ্প ঘনত্ব, স্থূল সংখ্যা সবকিছু ক্লিয়ার। তোমাদের কি এটা বুঝতে কোনো প্রকার কোয়েশ্চেন আছে কিনা আমাকে একটু জানাইতে পারো। এখন আমি যেই টাইপটাতে যাচ্ছি এটা হচ্ছে এই চ্যাপ্টারে মানে এগ্রির জন্য যদি বলা হয়, এগ্রির জন্য সবথেকে গুরুত্বপূর্ণ টাইপে এখন আমি যাচ্ছি, সবথেকে গুরুত্বপূর্ণ টাইপে যাচ্ছি, যেখান থেকে অলরেডি এগ্রিতে তোমার 2বার না 3বার কোয়েশ্চেন আসছে অলরেডি। এখান থেকে অলরেডি 3বার কোয়েশ্চেন আসছে, 3বার। সো খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এখন টাইপ নাম্বার 2 আমরা পড়বো হচ্ছে কি মোল সংক্রান্ত। আমরা কি পড়বো? মোল সংক্রান্ত। ঠিক আছে, চলো আমরা এক এক করে আগাই। দেখো, জাস্ট এই ডায়াগ্রামটা যে বুঝবা, এই ডায়াগ্রামটা তার ইনশাল্লাহ মোল নিয়ে কোনো প্রকার টেনশন আর করা লাগবে না, বুঝছো? এগুলার মোল নিয়ে কোনো প্রকার টেনশন করা লাগবে না। তাইলে আমরা মোলটাকে ধরে রাখবো কি একটা 3 মাথা। তোমরা কি 3 রাস্তা দেখছো? 3 রাস্তার মোড় দেখছো? আমার বাড়ির সামনে আছে 3 রাস্তার মোড়। তাহলে এটা হচ্ছে কি সেই 3 রাস্তার মোড়। ধরো এটা একটা মানে সেন্ট মার্টিন দ্বীপে, ধরো এটা সেন্ট মার্টিন দ্বীপ। এইটা হচ্ছে 3 রাস্তার একটা মোড়। এই মোড়ের মধ্যে কি আছে? মোলটা আছে। চারপাশে ধরো বিশাল সমুদ্রের পানি, চারপাশে কি বিশাল সমুদ্রের পানি। এখন তুমি ধরো এই বাড়িতে যাইতে চাও, মানে ভরের বাড়িতে, তাহলে কি তুমি কি ভাই অন্য কোনো দিকে যাইতে পারবা না? তুমি কি নদী সাতটা সমুদ্রের সাতটা যাইতে পারবা? পারবা না। তাহলে ধরো তুমি যদি এইখানে যাও এদিকে যাইতে হবে, তুমি যদি আবার ওইখান থেকে আসো এদিকে আসতে হবে। সিমিলারলি দেখো, তুমি যদি এদিকে যাইতে চাও এই রাস্তায় আসতে হবে, আবার এদিকে আসতে হবে। এখন তুমি চিন্তা করলা আমি আছি এখানে, আমি যাব হচ্ছে এখানে। তুমি এমন না যে এই বাই রুট দিয়ে তুমি চলে যাবে, পারবা না। তুমি কি করবা? এখান থেকে সুন্দর করে এখানে আসবা, পরে তোমাকে এখানে আসতে হবে। ওকে, সো এখন চলো আমরা মেইন জায়গায় ফিরে যাই। মেইন জায়গায় যাওয়ার আগে একটা জিনিস একটু বলে দেই, তুমি যদি মোল থেকে কোথাও যাও তাহলে তুমি কি করবা? গুণ করবা। এই দুইটা জিনিস একটু মাথায় রাখলে তোমার দেখবা এই ক্যালকুলেশন সব শেষ। তাহলে মনে রাখবা, মোল থেকে কোথাও গেলে, মোল থেকে এত সূত্র পড়ার টাইম নেই এখানে, তাই না? কোথাও গেলে আমরা গুণ করব, এবং কোথাও থেকে যদি তুমি মোলে আসো, এবং মোলে আসলে, মোলে যদি ফেরত আসলে, মোলে ফেরত আসলে কি ভাগ। ওকে, আচ্ছা, তাহলে মনে রাখবা তুমি যখন মোল সংখ্যা থেকে ভর সংখ্যায় যাবা, তুমি কি করবা? আণবিক ভর দিয়ে ভাগ করবা। তুমি যখন ভর থেকে আবার মোলে আসবা, মানে উল্টা দিকে আসবা, তাহলে কি মানে দেখো, মোল থেকে যখন ভর সংখ্যায় যাবা তখন এটার সাথে সম্পর্ক কি? আণবিক ভর। যেহেতু আমি বলছি মোল থেকে কোথাও গেলে গুণ, তার মানে কি মোল থেকে ভরে গেলে তুমি আণবিক ভর দিয়ে গুণ করবা। আবার ভর থেকে যখন মোলে আসবা তখন তুমি আণবিক ভর দিয়ে ভাগ করবা, আণবিক ভর দিয়ে ভাগ করবা। তাহলে ভর থেকে মোলে আসলে ভরটাকে আণবিক ভর দিয়ে ভাগ করবা। তারপর আসো, তুমি যখন মোল থেকে আয়তনে যাবা, এখানে একটু মিস্টেক করছে, মোল থেকে যখন আয়তনে যাবা, এখানে মিস্টেকটা হচ্ছে কি, এখানে এরোটা দিতে মিস্টেক করছে। মোল থেকে যখন আয়তনে যাবা তখন কি করবা? 22.4 দিয়ে গুণ করবা, কারণ আমরা জানি 1 মোলের আয়তন হচ্ছে কি 22.4 লিটার। ওকে, তাহলে আয়তন থেকে যখন আবার মোলে আসবা তখন কি করবা? 22.4 দিয়ে ভাগ করবা, শেষ। তুমি যখন মোল থেকে অণু অথবা আয়ন সংখ্যায় যাবা, এখানে একটা সতর্কতা বলে রাখি, এখানে কিন্তু আমি কখনোই পরমাণু সংখ্যা বলি নাই, আমি জাস্ট বলছি অণুর সংখ্যা বা আয়ন সংখ্যায়। তুমি যখন যাবা তখন তুমি কি করবে? অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে গুণ করে ফেলবা। আবার অণু বা আয়ন সংখ্যা থেকে যখন তুমি মোল সংখ্যায় আসবা, অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ভাগ করবা। এখন কথা হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বারটা কত? নাম্বার অফ অ্যাভোগাড্রো হচ্ছে কি 6.2 ইন্টু 10 ইনভার্স 23, 10 টু দি পাওয়ার 10 ইনভার্স 10 টু দি পাওয়ার 23। ঠিক আছে, সরি 6.02 ইন্টু, আচ্ছা এটাও ভুলে গেছে, 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23, শেষ। ওকে, তাহলে এই জিনিসটা আমরা এখন সামনে গেলেই দেখবা আমরা ইজিলি পারতেছি, সব কোয়েশ্চেন তো একবার এমনি পারবা। এটা ডায়াগ্রাম পারলে হচ্ছে কি তোমার সবকিছু ইজি লাগবে। তাহলে চলো আমরা এগ্রি 20-21 সেশনে এই কোয়েশ্চেনটা আসছে, যে কি বলছে 10 গ্রাম অক্সিজেনের অণু সংখ্যা কত। তাহলে আমার এখানে কি দেওয়া আছে? ভরটা দেওয়া আছে। আমি কোথায় যাব? অণু সংখ্যাতে চলে যাব। তাহলে দেখো আমরা জানি কি ভর থেকে ডিরেক্ট অণু সংখ্যা যাওয়া যায় না, মোলে যেতে হবে। তাহলে আমি কি করবো? এখানে
ভরটাকে ভাগ করব কি দিয়ে বলো তো দেখি, আণবিক ভর দিয়ে ভাগ করব। আমি আণবিক ভর দিয়ে যদি ভাগ করি তাহলে আমার এইটা কি তৈরি হবে, মোল তৈরি হবে, তাই না? এটা কি আসবে, আমার মোল আসবে। তার পরবর্তীতে আমি এই মোলটাকে কি দিয়ে গুণ করব, ধরো অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে গুণ করব, তাইলে তো আমার অনুসংখ্যা চলে গেছে। তাহলে দেখো আমরা কি পাচ্ছি এখানে, ভর আছে কত 10 গ্রাম, অক্সিজেনের আণবিক ভর কত 32 গ্রাম, ইনটু অ্যাভোগাড্রো নাম্বার কত 6.02 ইনটু 10⁻23 শেষ। তাহলে দেখো এখানে আমরা কিভাবে ক্যালকুলেশন করব, ইজিলি পারবো এটা। দেখো 10 দিয়ে 32 কে কাটলে কত আসতেছে 3.2, 3.2 দিয়ে 6.02 কে তুমি যদি কাটো তাহলে কি মানে 3 দুগুণে 6, বাট এখানে দুইবার না আর একটু কম যাবে, অর্থাৎ 1.9 এর কাছাকাছি আসবে, 1.9 এর কাছাকাছি। অ্যানসার দেখো তো 1.9 এর কাছাকাছি কি আছে, এটা আছে, বা 2 এর কাছাকাছি কি আছে, এটা আছে, 1.88 ইনটু 10⁻23। এটা এগ্রিতে বিষয় আসছে, কত সহজ না, একদম সহজ কিন্তু এগুলো। তারপর চলো দেখি আমরা নেক্সট কোশ্চেন দিকে যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে কি আমাদের, দেখো এখানে আবার এই জিনিসটা খেয়াল করো, এখানে আবার অনুসংখ্যা বলে নাই, এখানে বলছে কি পরমাণু সংখ্যা। এখন দেখো এখানে বলছে কি যে 16 গ্রাম অক্সিজেনের পরমাণু সংখ্যা হিসাব করো। তাহলে মনে রাখবা পরমাণু সংখ্যা হচ্ছে কি, আগে অনুসংখ্যা বের করতে হবে। তো আমরা কিভাবে নির্ণয় করবো, দেখো 16 কে আগে আমি অনুসংখ্যা নিতে হবে। অনুসংখ্যা নিতে গেলে প্রথমে আমি কি করবো, যেহেতু এটাকে আমাকে ভর দেওয়া আছে আণবিক ভর দিয়ে ভাগ করবো, তারপর আমি কি করব, অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে গুণ করব, অর্থাৎ 6.02 ইনটু 10⁻23। এখন এই যে অক্সিজেন গ্যাসে দেখো এই অণুতে পরমাণু কয়টা, 2টা। অক্সিজেন গ্যাসের অণুতে পরমাণু কয়টা, 2 মোল পরমাণু আছে। তাহলে আমি কি করব, এটাকে 2 দিয়ে গুণ করব। এখন আসো কাটাকাটি করে ফেলে আমরা, শেষ হয়ে যাবে। এটা দিয়ে এটা কাটলে কত 2, এটা দিয়ে এটা কাটলে কত 3.01, এবং আলটিমেটলি 3.01 এর সাথে আবার যদি আমরা গুণ করি, অর্থাৎ কি আলটিমেটলি আমার 6.02 ইনটু 10⁻23, 6.02 ইনটু 10⁻23 আসতেছে। এটা দেখো কোথায় আসছে, এগ্রিতে 19-20। মানে সেম টাইপের দুটা কোশ্চেন, একটা এগ্রি 19-20 আর একটা হচ্ছে তোমার কি এগ্রি তোমার 20-21 সেশনে চলে আসছে। তোমাদের কোনো কোশ্চেন আছে এগুলা নিয়ে? একদম সহজ জিনিস এগুলা, এগুলো একদম সহজ জিনিস, ঠিক আছে। চলো তারপর আমরা যাই নেক্সট কোশ্চেনে দেখে। চলো এখন এখানে বলছে কি যে মোল সংক্রান্ত, দেখো এখানে বলছে আমাদের বাওয়ের 8-9 সেশনে একটা কোশ্চেন আমরা নিয়ে আসছি। দেখো তাহলে কি বলছে, 1.50 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাসে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড থাকে। তাহলে আমার এখানে কি দেওয়া আছে, মোল সংখ্যা দেওয়া আছে। আমার এখানে দেওয়া আছে কি ভাই, মোল সংখ্যা। আমাকে যেতে বলছে কোথায়, কত গ্রাম, আমি যাব কোথায়, ভরে যাব। তাহলে আমি কি জানি, মোল থেকে কোথাও গেলে গুণ হয়, তাহলে মোল সংখ্যা থেকে আমি যখন ভরে যাব আমি গুণ করে দেব। তাহলে দেখো আমার 1.50 মোল কত, আমার 1.50, আমি যাবো কোথায়, ভর সংখ্যায়। আমি কার্বন ডাইঅক্সাইড কি দিয়ে গুণ করবো, আণবিক ভর দিয়ে গুণ করবো। কার্বন ডাইঅক্সাইড আণবিক ভর কত, আমরা সবাই জানি কত 44 গ্রাম, জাস্ট আমি 44 দিয়ে গুণ করলাম। তাহলে কত আসবে বলো তো দেখি, 44 আমরা 15 গুণ করি, 4 5 20, হাতে আছে 2, 4 5 20 আর 2 22, তাহলে কত 44, তাহলে কত আসতেছে 066 আসতেছে, কত আসছে 66 হয়ে গেল 66। বুঝছো? তাহলে এটা আমার বাওয়ের 8-9 সেশন আসছে, সব পারবো ইনশাল্লাহ, যা দেখাবো সবই পারবা। চলো পরের কোশ্চেন বলো। এখানে বলছে কি যে এটা হচ্ছে তোমার কোথায় আসছে, বাওতে 13-14 সেশন এবং কি 6-7 দুইবার আসছে, ইম্পর্টেন্ট আছে এটা। এই কোশ্চেনটা ভালো ইম্পর্টেন্ট আছে এবার। দেখো 72 গ্রাম পানিতে পানির অনুসংখ্যা কত। আমার বলছে কি যে 72 গ্রাম পানিতে পানির অনুসংখ্যা কত। তাহলে আমাকে এখানে ভর দেওয়া আছে, আমাকে কি করতে হবে, ভর থেকে আমি কই যাব, মোলে যাব, তারপর মোল থেকে আমার কোথায় যেতে হবে, অনুসংখ্যা যেতে হবে। তাহলে দেখো এখানে আমার জিনিসটা দেওয়া আছে কি 72 গ্রাম ভর, আমি মোলে যদি যেতে চাই তাহলে আমার আণবিক ভর দিয়ে ভাগ করতে হবে। পানির আণবিক ভর কত 18 আমরা জানি, ইনটু অনুসংখ্যা 6.02, মানে অ্যাভোগাড্রো নাম্বার আর কি। দেখো তাহলে আমার কত আসতেছে, এখানে 4, তাই না? তারপর কি আমার এখানে দেখো আলটিমেটলি আমার আসছে 424, 4 দোকানে 8, তাহলে 24.08 ইনটু 10⁻23। দেখো তো কোথায় আছে, 24.08 ইনটু 10⁻23, সরি ঠিকঠাক আছে না, 24.08 বা এরকমই আসবে 4, 424, 4 দোকানে 8, ঠিক আছে। 24.02 আছে আর কি এখানে। তো আমাদের অ্যান্সার হবে কোনটা, এটা আমাদের অনুসংখ্যা চাইছে না, অনুসংখ্যা হবে ডি নাম্বার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এনি কোয়েশ্চেন, কোনো কোয়েশ্চেন আছে, বুঝছো? আজকে খুবই এত সুন্দর একটা ক্লাস, আমি না এটারে নোটের মধ্যে ওপেন করতে পারলাম, আমার পড়াই তো একটু অসুবিধা হচ্ছে আসলে, ড্রাইভের মধ্যে পড়ানোটা একটু প্যারা, তাহলে আরো কিছু লিখতে পারতাম জিনিস। সো এইটা আমাদের শেষ বাউতে আসছিল। এখন তোমরা যা দেখাবো তোমরা তাই পারবা, যা দেখাবো তোমরা তাই পারবা, তাই পারবা। দেখো পরেরটা দেখো, এখানে বলছে কি 18 গ্রাম গ্লুকোজে, দেখো 18 গ্রাম গ্লুকোজে কয়টি কার্বন পরমাণু আছে, এটা একটু ডিফিকাল্ট আছে, পারবা এটা?
আমি করি, দেখো। তাহলে আমাকে ভর দেওয়া আছে, শেরে বাংলা 18-19 আছে। ভর থেকে আমার কই যাওয়া লাগবে? মোলে যাওয়া লাগবে। মোল থেকে আমি কোথায় যাব? অণুতে যাব। অণু থেকে আমি কোথায় যাব? পরমাণুতে যাব। তাই না? এই হচ্ছে আমার কি স্টেপ। এখন দেখো, আমরা যদি এখানে হিসাব করি যে আমার ভর কত আছে? 18টা। তো ভর থেকে যখন আমি মোলে যাব, আমি আণবিক ভর দিয়ে ভাগ করব। গ্লুকোজের আণবিক ভর জানো কত? হিসাব করে দিই, দেখো। গ্লুকোজ কি? C6H12O6। কার্বন 12 ইন্টু 6 প্লাস হাইড্রোজেনে কয়টা? 12টা প্লাস অক্সিজেন 16 ইন্টু 6, তাহলে 6 12 72 প্লাস 12, তোমার 6 16 কত? 96। কত আসছে? 96। আলটিমেটলি হিসাব করে দেখবো হচ্ছে এখানে কত আসে বলো। এখানে আসবে হচ্ছে তোমার 180। টোটাল 180। তাহলে দেখো আমরা এটাকে কি করবো? প্রথমত 180 দিয়ে ভাগ করব। তাহলে ভরকে আমি আণবিক ভর দিয়ে ভাগ করলাম। এখানে কি দিয়ে ভাগ করব? আণবিক ভর দিয়ে ভাগ করলাম। কি আসবে? মোল আসবে। মোল থেকে অণুতে গেলে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে গুণ করবো। আচ্ছা, তো আমার এই জায়গাটা কি? মোল আসলো। এখন আমি কই যাব? অণু সংখ্যায় যাব। আমি কি করব? অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে গুণ করলাম। ওকে, এরপর আসো অণুতে বিদ্যমান পরমাণু সংখ্যা। এখন এখানে আমার কার কথা বলছে? একটু ভালো করে খেয়াল করে, এখানে মানে কি কার্বনটা চাইছে না? এই যে তোমার গ্লুকোজের অণুটা আছে, এখানে কার্বন কয়টা আছে? 6টা আছে। তাহলে আমি কত দিয়ে গুণ করব? 6 দিয়ে গুণ করব। আমরা কি বুঝছি? আমরা কি করব? জাস্ট 6 দিয়ে আমরা এখানে গুণ করে ফেলবো। ওকে, তাহলে দেখো এখন কাটি আমরা। এটা দিয়ে এটা কাটলে কত? 10, তাই না? আচ্ছা, এরপর আসো দেখি আমরা এখন যদি আমরা হিসাবটা করি তাহলে কত আসে দেখো। 10 না, তারপর কি, ধরো ওইটা দিয়ে আমরা যদি গুণ করি, এখানে 6 এর সাথে 6 গুণ করলে উপরে কত আসবে দেখো তো আমাদের। এখন আমাদের উপরে কত আসে দেখো, 6 6 36, 6 দুকানে 12, তার মানে কি উপরে আসবে আমার কত? 37.2 ইন্টু কত? 10 টু দি পাওয়ার 23, নিচে আসবে কত আমার? 10। আমি যদি এটাকে কাটি তাহলে আলটিমেটলি আমার আসছে কত? 3.72 ইন্টু 10 টু দি পাওয়ার 23, 3.72 ইন্টু 10 টু দি পাওয়ার 23, বা 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 23। অ্যান্সার আসছে কত আমার? বি। বি নাম্বার আসছে। এই সুরাইয়া আক্তার এটা ভুল অ্যান্সার দিছো। সুরাইয়া, সুমাইয়া ঠিক আছে। আচ্ছা, ডি কারা দিচ্ছ? হ্যাঁ, ডি কেন হচ্ছে এটা? ডি হবে না তো, এটা ডি হবে না, এটা বি হবে। বি বি 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 23। যারা ভুল দিচ্ছ একটু কোনো কনফিউশন থাকলে আমাকে বলতে পারো। যারা ভুল দিচ্ছ কোনো কনফিউশন থাকলে আমাকে বলো, আমি বুঝাই দিচ্ছি। আবার কোনো কনফিউশন থাকলে আমাকে বলো, আমি বুঝাই দিই। তাও কনফিউশন রাখবা না প্লিজ। বাবা 1 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে সবাই বুঝছো। এখন আসো এই কোয়েশ্চেনটা সলভ করি আমরা। সেরা বাংলা 18-19 আসছে যে 0.5 মোল ক্যালসিয়াম ক্লোরাইডে কি পরিমাণ ক্যালসিয়াম ক্লোরাইড আছে। তাহলে আমাকে এখানে কি দেওয়া আছে? মোল দেওয়া আছে। আমি কি পরিমাণ, তাহলে আমার পরিমাণটা এখানে কি? এখানে কিন্তু আমার অনুসংখ্যা আসছে। তাহলে আমি কোথায় যাব? আমি মোল থেকে জাস্ট অনুসংখ্যাতে যাব। তাহলে দেখো এখানে আমার মোল কত আছে? 0.5 মোল। তাহলে আমি অনুসংখ্যায় গেলে কি করব বলো? মোল আমার 0.5 মোল, আমি অনুসংখ্যায় গেলে জাস্ট অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে গুণ করব। 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23। ওকে, তাহলে আমি কি করবো এখানে? 3.01 ইন্টু 10 টু দি পাওয়ার 23। এটা বুঝছো? 3.01 ইন্টু 10 টু দি পাওয়ার 23 বা 3.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23 আসছে। ঠিক আছে? ও সরি, এখানে কি পরিমাণ ক্যালসিয়াম ক্লোরাইড না তো, এখানে কি পরিমাণ ক্লোরাইড আছে দুঃখিত। আচ্ছা, এইটা একটু টাইপিং এ মিস্টেক হয়েছে, দাঁড়াও। যদি আমাকে দেখো এখানে যদি আমার শুধু পুরো ক্যালসিয়াম ক্লোরাইড বলতো, দেখো আমার ম্যাথ ঠিক আছে, যদি আমাকে ক্যালসিয়াম ক্লোরাইড বলতো তখন আমার অ্যান্সার এইটাই হতো 3.02। বাট দেখো এখানে যদি আমার এখানে শুধু ক্লোরাইড বলছে, শুধু ক্লোরাইড বলছে, মেইন কথা হচ্ছে শুধু ক্লোরাইড বলছে, একটু টাইপে মিস্টেক। এখন দেখো তাহলে শুধু ক্লোরাইড যদি বলে, এখন দেখো আমরা কিভাবে বের করব কি পরিমাণ ক্লোরাইড আছে। তাহলে প্রথমে আসে কি? মোল সংখ্যা। তাহলে ক্লোরাইড কি একটা পরমাণু? ক্যালসিয়াম ক্লোরাইড পুরোটা অণু, ক্লোরাইড হচ্ছে কি? পরমাণু। এখানে মানে ক্লোরাইড একটা আলাদা অণু। আচ্ছা, তাইলে দেখো এখানে যদি আমরা করি 0.5 মোল থেকে আমরা প্রথমে কি করব? অনুসংখ্যা দিয়ে গুণ করলাম 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23। এখন আসো এইটা হচ্ছে কি? একটার জন্য। তাহলে এখানে ক্লোরিন কয়টা আছে বা ক্লোরাইড কয়টা আছে? 2টা আছে। আমি জাস্ট 2 দিয়ে গুণ করবো, তাহলে হয়েছে। তাহলে দেখো আমার কত বের হচ্ছে? 2 দিয়ে গুণ করলে আলটিমেটলি আমার 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23। আগেরটাও ঠিক ছিল, মানে আগেরটা কোয়েশ্চেনের সাপেক্ষে ঠিক ছিল, মানে আসলে কোয়েশ্চেনের টাইপিং একটু মিস্টেক ছিল। মানে এখানে জাস্ট ক্লোরাইড হবে। কোনো কোয়েশ্চেন এখন তোমাদের আছে এটা নিয়ে? এটা নিয়ে কোনো কোয়েশ্চেন আছে তোমাদের? বলো।
কোনো কোয়েশ্চন? গুড। আচ্ছা 6.02 হবে, মানে আগে যেটা হয়েছে দেখো, ক্লোরাইড হলে বি আনসার। ভেরি গুড আরাফাত রহমান, গুড, ভেরি গুড। তাহলে ক্লোরাইড হলে বি আনসার। ওকে, তারপর চলো দেখি। ওকে, এখন কি বলছে দেখো, কোন গ্যাসে এবং 9 গ্রাম পানিতে সমসংখ্যক অণু আছে। অর্থাৎ আমাকে এখানে কোয়েশ্চনটা বোঝাচ্ছে কি, যে এখানে যে অপশনে গ্যাসগুলো দেওয়া আছে, এই গ্যাসগুলোর যে মোল সংখ্যা এবং 9 গ্রাম পানিতে যে মোল সংখ্যা আছে, এগুলো সমান হবে কোনটার সাথে। তাহলে আমাকে ফার্স্ট অফ অল জানতে হবে যে 9 গ্রাম পানিতে কত সংখ্যক অণু আছে। দেখো, তাহলে আমাকে এখানে ভরটা দেওয়া আছে। আমি যদি এখানে পানির ক্ষেত্রে হিসাবটা করি, দেখো এটা শেরে বাংলা 17-18। তো পানির ক্ষেত্রে আমি যদি হিসাব করি, তাহলে আমাকে কি করতে হবে, 9 গ্রাম পানি। তো পানিকে আমার আগে মোলে নিতে হবে। তো মোলে নিলে আমি কি করবো, আণবিক ভর দিয়ে ভাগ করবো, 18 দিয়ে ভাগ করলাম। তারপর আমাকে কি করতে হবে, অণুর সংখ্যা 6.02 ইন্টু 10⁻23। আমরা যদি এখানে একটু কাটাকাটি করি, তাহলে দেখবে এখানে কত আসতেছে, আমার 2 আসতেছে। 2 দিয়ে কাটলে আমার আলটিমেটলি কত আসবে, 3.01 ইন্টু 10⁻23। এটা হচ্ছে কি আমার আলটিমেটলি আসছে। ওকে, তাহলে আমরা এমন একটা কাউকে বের করতে হবে। দেখো, আমাদের যে অপশন গুলো দেওয়া আছে, এমন একটা কাউকে বের করতে হবে যার এতটুকুই আছে। এখন তোমরা কিভাবে বের করো, তোমরা কি ইন ডিটেলস করবা না? তাহলে দেখো, তুমি মনে রাখবা যে সাধারণত 3.01 ইন্টু 10⁻23 এত সংখ্যক অণু তারই থাকবে যার হাফ মোল আছে। তাহলে এটা কার জন্য, এটা যার হচ্ছে কি 0.5 মোল আছে, 0.5 মোলের জন্য মূলত এটা আমরা তো এখানে পাইছি কত মোল, হাফ মোল। তো আমার এখানে ডিটেলসে করার দরকার নেই, আমি কি করবো, জাস্ট হাফ মোল বের করবো। তাহলে দেখো এখানে 2 গ্রাম হাইড্রোজেন, 2 গ্রাম হাইড্রোজেন কত হবে, 1 মোল। এখানে কত মোল হবে, 1 মোল আসবে। আমি যদি এখানে দেখি 14 গ্রাম নাইট্রোজেন, দেখো নাইট্রোজেনের একটা নাইট্রোজেনের ভর কত, 14। তাহলে দেখো দুইটা নাইট্রোজেনের ভর কত, নাইট্রোজেন একটা অণুর ভর কত, 28 গ্রাম। তাহলে এখানে কত মোল হবে, 0.5 মোল। তুমি যদি এখানে অক্সিজেনের কথা চিন্তা করো, O2 ভর কত, 32, তার মানে 32 আছে, অর্থাৎ কত মোল হবে, 0.5 মোল হবে। তুমি যদি এখানে কার্বন ডাইঅক্সাইডের কথা চিন্তা করো, কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর 44 দেওয়া আছে, 44, তার মানে এখানে কত আসবে, সরি এই যে অক্সিজেনের ক্ষেত্রে 1 মোল ছিল, অক্সিজেনের ক্ষেত্রে 1 মোল। তাহলে কার্বন ডাইঅক্সাইডের কত, এইটার ক্ষেত্রে 1 মোল। আমাদের আলটিমেটলি অ্যান্সার কোনটা, বি নাম্বার অ্যান্সার, নাইট্রোজেন। মজা না? এটা আসছে কোথায়, শেরে বাংলা 17-18। সো ইজিলি পারবা যদি জিনিসগুলো মাথায় ঢুকাইতে পারো। একটা ডায়াগ্রাম দিলাম, এইটা মাথায় থাকলে বাকি সবকিছু ইনশাআল্লাহ ক্লিয়ার। ওই যাও, আমি ডিটেইলসে করাই দিই, আমার কি W/M দিয়ে করতে পারবো, সমস্যা নাই তো, ওইটাই করাইছি মেইনলি আলটিমেটলি। ওকে, 5 গ্রাম পার লিটার ঘনমাত্রার ম্যাগনেসিয়াম ক্লোরাইড এর আণবিক ভর দেওয়া আছে কত, এত। দ্রবণে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা কত হবে। দেখো, তাহলে আমাকে কি বলছে, 5 গ্রাম পার লিটার ঘনমাত্রার ম্যাগনেসিয়াম ক্লোরাইডের দ্রবণে আমাকে চাইছে কি, যে ক্লোরাইড আয়নের ঘনমাত্রাটা আমার কত হবে। এখন একটু খেয়াল করো, আমরা যদি এটা নির্ণয় করতে যাই, দেখো এটা দেখে মনে হচ্ছে কি অনেক জটিল না, বাট এটা ইজি আছে। এখানে মূলত কি, প্রথমে কি গ্রাম পার লিটার দেওয়া আছে, ম্যাগনেসিয়াম ক্লোরাইডের আণবিক ভরও দেওয়া আছে আমার এখানে, তাহলে গ্রাম পার লিটার এটা দেওয়া আছে। ম্যাগনেসিয়াম ক্লোরাইড আণবিক ভর দিচ্ছে 95.31 গ্রাম পার মোল। তো আমার কাছে চাচ্ছে কি, আগেরটা বুঝো নাই, আরেকবার ওইটা জাস্ট আমরা কি বের করছি, মোল বের করছি। তো মোল বের করার পরে আমরা জাস্ট দেখছি যে সিমিলার মোল কার আছে। যেমন আমরা দেখছিলাম কি, যে ওখানে পানির মোল ছিল হাফ মোল, অপর দিকে নাইট্রোজেনের মোল ছিল কি হাফ মোল, মিলে গেছে, আমাদেরও কোয়েশ্চেন হয়ে গেছে। বুঝছো, জাস্ট মোলটা বের করছে, আর কিচ্ছু না এখানে। এখনো কোয়েশ্চেন আছে, বলো এটা নিয়ে। দেখো, তো আমরা যেটা করব এখন, আমরা জাস্ট এটার মোল সংখ্যাটা বের করব। দেখো, আমরা কি করব, এখানে মোল সংখ্যা বের করব। তাহলে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের মোল সংখ্যা যদি আমরা বের করি, তাহলে দেখো ভর কত দেওয়া আছে আমার, 5, এটাকে আমি ভাগ করব কত দিয়ে, 95। ওকে, সো আমরা 95 দিয়ে ভাগ করলে দেখো কতবার যাচ্ছে, 5 20 100, 5 19 100। তো আমাদের আলটিমেটলি কি 0.5 ধরে ফেলতে পারি। আমরা যদি এখানে 0.05 এর আশেপাশে আসবে মূলত, আমি এটাকে 95 না ধরে আমি কি ধরলাম, 100 ধরলাম। তাহলে 100 ধরলে আমার কত আসবে, 0.05 আসলো। তো এখানে দেখো ম্যাগনেসিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে তুমি একটু খেয়াল করো, ম্যাগনেসিয়াম ক্লোরাইডে ক্লোরিন কয়টা আছে,
ক্লোরিন দুইটা, তাহলে একটা ক্লোরিনের জন্য কত 0.05, তাহলে দুইটা ক্লোরিনের জন্য কত 0.1, 0.1 কোথায় আছে, এই যে 0.1। হিসাব মিলছে বলো, পারবা এখন? তাহলে ইজি না এটা? আমরা জাস্ট কি করলাম, এইটা নিয়ে একটা কোয়েশ্চেন থাকতে পারে হয়তো তোমাদের, তোমরা বলো দেখি এটা কে বুঝছো না। আমরা প্রথমে পুরাটার এই ধরনের কোয়েশ্চেন আসলে পুরাটার মোল সংখ্যা নির্ণয় করবো। মোল সংখ্যা নির্ণয় করার পর তোমার যারটা স্পেসিফিক্যালি চাইবে, মানে যোগের মধ্যে যারটা স্পেসিফিক্যালি চাইবে তারটা হচ্ছে কি তুমি জাস্ট গুণ করে দিবা, তার মানে পরমাণু সংখ্যাটা গুণ করে দিবা। আগেরটা লাস্টের টুকু বুঝাচ্ছি, দাঁড়াও। এইটা নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে বলো আগে। ওকে, আশা করি কোয়েশ্চেন নেই। তাহলে আগেরটা যদি বুঝাই, আগেরটা হচ্ছে কি আমি ধরো কি করছি দেখাই, এখানে কি প্রথমে এটার মোল সংখ্যা বের করছি, এরপরে দেখো এখানে প্রত্যেকটা মোল সংখ্যা বের করছি। ওখানে ছিল কি 0.5 মোল, তুমি দেখো এখানে কি 2 গ্রাম হাইড্রোজেন আছে, তাহলে 2 গ্রাম হাইড্রোজেন মানে কি 1 মোল হবে, হাইড্রোজেনের ভর এখানে 1, তার মানে কি এখানে 1 মোল। এখানে দেখো 14 গ্রাম নাইট্রোজেন, নাইট্রোজেনের ভর কত 28, এখানে আছে 14, তাইলে কত মোল, তাহলে কত মোল হবে বলো, হাফ মোল হবে তাই না, তাহলে 0.5 মোল। তো 0.5 যেহেতু মিলে গেছে, এই জন্য হচ্ছে কি মূলত আমাদের হয়ে গেছে, ঠিক আছে। ওকে, চলো পরে। আচ্ছা, এইটা কি বলছে দেখো, এটা আসছে কোথায়, শেরে বাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি, সরি সাউনা শেরে বাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি 14-15 সেশনে বলছে কি, সাউনা সরি সিলেটে আসছে, 10 গ্রাম ক্যালসিয়াম 10 গ্রাম হাইড্রোজেনের বিক্রিয়ায় কি পরিমাণ ক্যালসিয়াম হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে। তাহলে এখানে দেখো 10 গ্রাম ক্যালসিয়াম এবং 10 গ্রাম হাইড্রোজেনের বিক্রিয়ায় কি পরিমাণ ক্যালসিয়াম হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে। আরেকবার কেন বুঝো না আগেরটা, এটা বুঝো নাই, ঘনমাত্রা বুঝাইছিল, 1 লিটারের মধ্যে কতটুকু আছে এটা বুঝাইছিল আর কি জাস্ট। আচ্ছা, এটা হচ্ছে 10 গ্রাম ক্যালসিয়াম 10 গ্রাম হাইড্রোজেনের বিক্রিয়ায় কি পরিমাণ ক্যালসিয়াম হাইড্রোজেন উৎপন্ন হয়। দেখো এখানে বিক্রিয়াটা কি হয় আগে, ক্যালসিয়াম প্লাস 2টা হাইড্রোজেন বা H2 দিতে পারি আমরা, ক্যালসিয়াম হাইড্রোজেন বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, ক্যালসিয়াম হাইড্রাইড, যেটা ভর কত 42 গ্রাম, ঠিক আছে। এটার ভর কত 40 গ্রাম, এটার ভর কত 2 গ্রাম। বলছে কি 10 গ্রাম ক্যালসিয়াম এবং কি 10 গ্রাম হাইড্রোজেনের বিক্রিয়ায় কি পরিমাণে ক্যালসিয়াম হাইড্রাইড আমরা উৎপন্ন করতে পারবো। দেখো সো আমরা যেটা করব, লাস্টের ম্যাথ বলতে কোনটা আমি বুঝতেছি না, তোমরা কোনটা বুঝাইতেছো এক্স্যাক্টলি। দেখো আমরা এখানে একটুই করি, হ্যাঁ কি পরিমাণ ক্যালসিয়াম হাইড্রাইড উৎপন্ন হচ্ছে। দেখো সূত্র হচ্ছে কি M1/M2 ইকুয়াল কি M1 ডিভাইডেড বড় হাতের M1, M2 ডিভাইডেড কি বড় হাতের M2। এখন দেখো M1 ডিভাইডেড কি বড় হাতের M1, M2 ডিভাইডেড কি বড় হাতের M2। এখানে তোমরা যেটা করতে পারো, তোমরা এখানে যে কোনো একটাকে ধরে নিতে পারো। যেমন ধরো আমরা যদি এখানে 10 গ্রাম ক্যালসিয়ামকে নিয়ে কাজ করি, তাহলে দেখো আমাদের কতটুকু আসতেছে। দেখো আমাদের কেন আমরা 10 গ্রাম ক্যালসিয়াম নিয়ে কাজ করতেছি, কারণ এটা হচ্ছে কি লিমিটিং বিক্রিয়া, এটা হচ্ছে কি লিমিটিং বিক্রিয়া। দেখো সাধারণত 40 গ্রাম হাইড্রোজেন ক্যালসিয়াম কার সাথে বিক্রিয়া করে, মাত্র 2 গ্রাম হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে, মাত্র 2 গ্রাম হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে। বাট তুমি এখানে খেয়াল করে দেখো আমাদের 10 গ্রাম হাইড্রোজেন এখানে আছে, তার মানে কি এটা আমার হচ্ছে কি লিমিটিং বিক্রিয়ক, এটা শেষ হয়ে যাবে আর এটা থেকে যাবে। সো আমরা লিমিটিং বিক্রিয়ক নিয়ে আমরা জাস্ট কাজ করব, বুঝাইতে পারছি। আচ্ছা, বা আমরা আরেকভাবে নির্ণয় করতে পারি ডিরেক্টলি, আমরা এত সূত্র উত্তর না গিয়ে আমরা এইভাবে নির্ণয় করতে পারি যে ধরো আমরা জানি কি এখানে 40 গ্রাম থেকে, দেখো 40 গ্রাম
ক্যালসিয়াম থেকে আমরা কতটুকু পাচ্ছি? 42 গ্রাম ক্যালসিয়াম হাইড্রেট। ঠিক আছে, তাহলে আমার দেওয়া আছে 10 গ্রাম, যেহেতু আমার এটা লিমিটিং বিক্রিয়ক, তাহলে 10 গ্রাম ক্যালসিয়াম থেকে আমরা পাচ্ছি কত? 42/40 ইন্টু কত? 10। 42/40 ইন্টু 10 আমরা এটা পাচ্ছি। তো আমরা এখানে কাটলে দেখো 1 এর থেকে একটু বেশি পাবো, ধরো এখানে 1 পয়েন্ট সামথিং, আলটিমেটলি আমরা কত পাবো? 10 পয়েন্ট সামথিং, মানে কি 10.5 এর আশেপাশে পাবো। কত আসছে আমাদের? 10.5 এর আশেপাশে আসছে। ওকে, আচ্ছা চলো আমরা আগাই। নেক্সট দেখো এখানে আবার বলছে পরমাণু সংখ্যা। দেখো কি বলছে, সিভাসুতে 9 সেশনে আসছে এবং 7-8 আসছে। 18 গ্রাম পানিতে পরমাণু সংখ্যা কত? 18 গ্রাম পানিতে পরমাণু সংখ্যা কত? তাহলে দেখো আমাদের এখানে প্রথমে কি ভর দিলাম, তারপর কি আণবিক ভর দিয়ে ভাগ করতে হবে 18, এরপর অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে গুণ করতে হবে 6.02 × 10⁻23। এরপর দেখো পরমাণু চাইছে না, 18 গ্রাম পানিতে পরমাণু সংখ্যা কত? কি বলছে আমার এখানে? পরমাণু সংখ্যা। তাহলে দেখো এখানে পানিতে কয়টাই থাকে, কয়টা পরমাণু থাকে? H2O, 2টা হাইড্রোজেন, একটা অক্সিজেন, তার মানে কি আমরা 3 দিয়ে গুণ করবো। তাইলে দেখো এখানে আমার কত আসতেছে? আমার এখানে কি 1 আসবে, আর এখানে কি এটা কাটলে তো 1ই থাকবে, আমার দরকার নাই। তাহলে আমি 3 সাথে এটা গুণ করি, 3 6 18, 18.06 ইন্টু 10⁻23। 18.06 ইন্টু কত? 10⁻23। 18.06 ইন্টু 10⁻23, এইটা হচ্ছে আমার অ্যান্সার। ওকে, তো এটা আমার সিভাসুতে 2বার আসছে কোশ্চেনটা। পরবর্তীতে চলো দেখি আমরা। ওকে, এগ্রি 21/22 আসছে। দেখো এটা কি বলছে, বলছে হচ্ছে কি 18 গ্রাম বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বাইডকে উত্তপ্ত করলে এসটিপি তে কত মোল কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়? ওকে, দেখো আমাদের কি বলছে, 18 গ্রাম ক্যালসিয়াম কার্বাইডকে যদি উত্তপ্ত করি তাহলে এসটিপি তে আমার কত মোল কার্বন ডাই অক্সাইড পাবো। তো আমরা একটু আগে যেমন ক্যালসিয়াম হাইড্রেটটা করছি, ঠিক আছে, তো ওইটার মতো করে আমরা সেম ভাবে এটা আমরা কমপ্লিট করবো। দেখো একটু খেয়াল করো, আমরা এখানে কি বলছি, ক্যালসিয়াম কার্বাইডকে আমরা উত্তপ্ত করবো। দেখো ক্যালসিয়াম কার্বাইড, তাহলে কি উত্তপ্ত করতে গেলে আমার কি করতে হবে? অক্সিজেন দিতে হবে। আমরা কি পাবো এখান থেকে? ক্যালসিয়াম অক্সাইড প্লাস হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড প্লাস হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইড। আমাদের সবকিছু ঠিকঠাক আছে। দেখো তো অক্সিজেন 2টা, এখানেও 2টা, কার্বন কয়টা? এখানে আছে 2টা। আচ্ছা এখানে 2টা, এখানে একটা, তাহলে এবারে এখানে একটা 2 দিলাম, তাহলে আমার কত হলো? 2 2 4, 2, তাই না? এখানে একটা 2 দিলাম, হয়ে গেল। আচ্ছা হয়ে গেল সমাধানটা। এখন বলছে 18 গ্রাম বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বাইডকে উত্তপ্ত করলে এসটিপি তে কত মোল কার্বন ডাই অক্সাইড পাওয়া যাচ্ছে। এখন প্রথমত তুমি এখানে প্রাথমিকভাবে যে কাজটা করবে, প্রাথমিকভাবে দেখবো হচ্ছে কি এখানে ভর কত আছে। ক্যালসিয়াম কার্বাইডের ভর কত দেখো তো, ক্যালসিয়ামের কত? 40, কার্বনের 2টার কত? 12 2 24, তাহলে কত এখানে? 64 গ্রাম। তাহলে 64 গ্রাম থেকে আমরা কতটুকু কার্বন ডাই অক্সাইড পাচ্ছি বা কত লিটার পাচ্ছি? এখানে কয় মোল আছে? আমার 2 মোল আছে। তাহলে 2 মোলের ভর আমার এই কত লিটার? 2 ইন্টু 22.4 লিটার, এটা আমরা জানি। বাট আমাকে দেওয়া আছে কত? 18 গ্রাম। তাহলে আমি যদি এখানে 18 গ্রাম নিয়ে কাজ করি তাহলে আমার এখানে কি আসবে বলো তো দেখি? আমার আসবে হচ্ছে কি 2 ইন্টু 22.4 ডিভাইডেড কত? 64 ইন্টু কত? 18। মানে আমাদের এটা ঐকিক নেমে চলে আসছে, আমরা 64 থেকে পাই এত লিটার, তাহলে 18 থেকে কত পাচ্ছি? আমরা এত লিটার পাচ্ছি। জাস্ট এটা দিয়ে আমরা করলে হচ্ছে। এখন দেখো এটা দিয়ে এটা কাটলে কত? 32। 18 থেকে আমরা এখন যে 32 কে কাটি তাহলে কত আসছে দেখো? 18 না, এক মিনিট, ক্যালসিয়াম 40, 68 64, ক্যালসিয়াম কত? 20 2 40 আর 24 64, কার্বন ডাই অক্সাইড 2 মোল, 22.4 লিটার। ওকে, 32, 18 2 36। মিস্টেকটা কোথায় হচ্ছে এখানে? দাঁড়াও, কত মোল? আহা, মোল বলছে না। আচ্ছা দাঁড়াও, দেখো 64 গ্রাম থেকে আমরা পাচ্ছি হচ্ছে কত মোল? এখানে 2 মোল। 18 গ্রাম থেকে পাচ্ছি কত আমরা? 2/64 ইন্টু 18, তাই না? তাহলে দেখো তো দেখি এখানে কত আসতেছে।
আমাদের অলমোস্ট হচ্ছে কত, ক্যালসিয়াম কার্বাইড। ওই বটটাকে ঠিক আছে, সমতা মিলছে, ওহো, সমতাই তো আমার মিলে নাই রে। দেখো কি ছিল আমাদের, ক্যালসিয়াম কার্বাইড, এটাকে আমি অক্সিজেন দিয়ে উত্তপ্ত করলাম, তাহলে আমি কি পাবো, ক্যালসিয়াম অক্সাইড পাবো প্লাস কার্বন ডাইঅক্সাইড পাবো। তার একটা মিনিট, সমতা মিলছিল না, না সমতায় তো প্রবলেম ছিল। আচ্ছা একটা মিনিট, একটা মিনিট, একটা মিনিট, টাইপে মিস্টেক করছে, এটা মেজাজ খারাপ, টাইপে মিস্টেক বুঝছো, ক্যালসিয়াম কার্বনেট ছিল, আমি তো মানে মাথা হয়ে গেছে, আমার মিলতেছে না কেন, এখানে আমার ছিল হচ্ছে কি ক্যালসিয়াম কার্বনেট ছিল, এখানে ছিল হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, এখন মিলবে, আমার তো বলে মিলে না কেন ভাই। আচ্ছা এখন দেখো, ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে আমরা কি পাবো, ক্যালসিয়াম অক্সাইড প্লাস হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড পাবো। এখন গিয়ে দেখো, এখন ঠিকঠাক আছে, ক্যালসিয়াম কার্বনেট, তাই না, এখন ঠিকঠাক আছে। এখন দেখো আমাদের ক্যালসিয়াম কার্বনেটের ভর কত, ক্যালসিয়ামের ভর কত 40, কার্বনের কত 12, হয়েছে কত 52, আর 3 × 48, অর্থাৎ কি এখানে আমাদের টোটাল 98 গ্রাম, তাই না, কত গ্রাম আমাদের টোটাল 98 গ্রাম। 98 গ্রাম থেকে আমরা এখানে কত মোল পাচ্ছি, এখন মিলছে দেখছো, এখন মিলছে, তাহলে আমাদের কত এখানে 98 গ্রাম। আবার হিসাব করি, ক্যালসিয়ামের 40, কার্বনের 12, 52, 3 × 48, 100, 100 গ্রাম, 100 গ্রাম, তাহলে 100 গ্রাম থেকে আমরা কত মোল পাচ্ছি, 1 মোল। ওকে, 100 গ্রাম থেকে আমরা পাচ্ছি কত মোল, 1 মোল পাচ্ছি। এখন দেখো আমাদের বলছে কি 18 গ্রাম থেকে আমরা কত মোল পাবো, 18 গ্রাম থেকে আমরা পাবো হচ্ছে, দেখো 1/100 ইন্টু 18, পুরো জিনিসটা আমার প্যাস লাগতেছে। তো কোশ্চেনের টাইপে মিস্টেক করতে করতে ভরে ফেলছে, ক্লাসে নিতে ভালো লাগছে। যেখানে ক্যালসিয়াম কার্বনেট, এখানে হচ্ছে 10, কত ভালো লাগে বলতো, মানে একটা কোশ্চেন যে এতবার টাইপে মিস্টেক করে, মানে মিলতেছে না, এই জন্য। এখানে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, আর এখানে হচ্ছে 10, এখানে 10, দেখো আবার করি, মুডেই নষ্ট করে দিল, ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড, তাহলে এখানে ছিল কত 100 গ্রাম, এখানে আসছে কত আমার 1 মোল, তাহলে আমার এখানে কত 10, 10-এর জন্য কত আমার 1/100 ইন্টু 10, তাহলে আমার কত আসতেছে 0.1 মোল। এখন দেখো আমার এখানে লিটারে চাইছে না, তো আমি লিটারে গেলে কত 22.4 এর সাথে গুণ করবো, 2.24, 2.24 বি নাম্বার, এখন গিয়ে মিলছে। দেখো ওকে, বিশুদ্ধ পানির ঘনমাত্রা কত দেখো, এগ্রি 21/22 আসছে, বাউতে 10-11 আসছে, 7-8 আসছে, বিশুদ্ধ পানির ঘনমাত্রা চাইছে আমার কাছে, দেখো বিশুদ্ধ পানির ঘনমাত্রা কত, হ্যাঁ বিশুদ্ধ পানির ঘনমাত্রা কত বলো, বিশুদ্ধ পানির ঘনমাত্রা কি আমরা জানি না, বলো নর্মালি হিসাব করো তো, কত মোল পার লিটার, না তেমনি জানো 55.5, কোথায় আসছে, এগ্রিতে 21/22 আসছে না, ঠিক আছে। দেখো আমরা জানি কি নর্মালি পানিরই কত 1000 গ্রাম পার লিটার, তো বিশুদ্ধ পানির ক্ষেত্রে দেখো সাধারণত আমরা কত গ্রাম, পানির ভর কত 18, তা সেটা ভাগ করলে 55.5। ওকে,
আচ্ছা দেখো, আজকে এই টাইপটা করে আমি আর পারতেছি না, বুঝছো, আমার আর নিচ্ছে না। আমি ঘনমাত্রা সংক্রান্ত আমি কালকে আমরা সম্ভবত কর্মমুখী নিব না, আগামীকাল বাকিটা। মাথায় হ্যাং করতেছে আর না, দুঃখিত। মানে আজকে আর ক্লাস কন্টিনিউ না করি, স্লাইডে একটু মিস্টেক আছে, প্লাস হচ্ছে প্রেশার হয়ে গেছে বেশি, বুঝছো। তো আমি আমাদের এই যতটুকু পড়ানো হয়েছে এতটুকুই থাকবে, আগামীকালকে হচ্ছে আমি বাকিটা পড়াই দেবো। আগামীকাল কর্মমুখী জায়গায় হচ্ছে পরিমাণের বাকিটা পড়াই দেবো ইনশাল্লাহ। শেষ করতে পারতাম, বাট আজকে শেষ না করি, অতিরিক্ত প্রেশার পড়ে গেছে। এই যে ধরো 3:30 থেকে টানা ক্লাস নিচ্ছি, তো টানা ক্লাস নিচ্ছি এখন প্রায় 6 ঘন্টার উপরে, ক্লাসের উপরই আছে। ঠিক আছে, তো তোমরা হচ্ছে আর কোষ বিভাজন চ্যাপ্টার, ওটা হচ্ছে আপলোড হয়ে যাচ্ছে, এটা আপলোড হচ্ছে, তো ওটা হয়ে গেছে মনে হয়, তো এটা করে নিও। ওকে, থাকো তাহলে, হ্যাঁ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কালকে এক্সাম হবে না, কালকে হচ্ছে তোমার কোষ বিভাজনের এক্সাম হবে জাস্ট।